নিজের প্রাণ বাঁচাতে প্রচন্ড ঝড়ের রাতেও প্রাণপণে ছুটে যাচ্ছে সাজ। যেভাবেই হোক এই নরপিশাচদের হাত থেকে নিজেকে বাঁচাতেই হবে। আর একটু এগুলেই বড় রাস্তা, তারপর সেখান থেকে গাড়ি ধরে সোজা শহরে। কিন্তু কোন শহরে যাবে, কার কাছে যাবে, কি করবে, কি খাবে, কিছুই জানে না সাজ। ও শুধু নিজেকে বাঁচাতে চাইছে ব্যাস। ছুটতে ছুটতে বড় রাস্তায় এসে পৌঁছলো সাজ। পেছনে দিয়ে শোনা যাচ্ছে শোরগোল। বোঝাই যাচ্ছে যাদের থেকে পালিয়েছে তারা এগিয়ে আসছে। এদিকে অন্ধকার রাত, তেমন কিছুই দেখা যাচ্ছে না, যার তরুণ পায়ে কিছু একটা লেগে কেটেও গিয়েছে বেশখানি। হঠাৎ সামনে থেকে একটা কালো রঙের গাড়ি এসে সাজকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এতে করে সাজ রাস্তার মাঝখানে পড়ে যায়। আরে গাধা, কি করলি এটা? মেয়েটা ব্যথা পেয়েছে তো। স্যার, আমার কি দোষ? মেয়েটাই তো গাড়ির সামনে এসে পড়ল। মূর্খের মতো তর্ক না করে গাড়ি সাইড কর, আমি দেখি কি হয়েছে। এত রাতে এমন একটা জায়গায় এই মেয়েটাই বা কি করছে? দেখে তো মনে হয় কোনো বিপদে পড়েছে। কিন্তু স্যার, বাইরে প্রচন্ড ঝড় বইছে, যদি কারো কোনো সাজানো পরিকল্পনা হয়ে থাকে। যতই হোক আপনি একজন রিটায়ার্ড সেনা সদস্য, আপনার শত্রুর অভাব নেই। তাই বলছিলাম কি, আপনি থাকুন, আমি দেখছি। জাফর, এত কথা আমার পছন্দ নয় জানো। আমার মনে হচ্ছে না এটা কোনো পরিকল্পনা। এই বলে গাড়িতে থাকা ব্যক্তি নেমে গেল। তারপর লোকটি গাড়ি থেকে নেমে গেল। যেহেতু বাতাসে ছাতা মানবে না, তাই ছাতা ছাড়াই মেয়েটির দিকে এগিয়ে গেলেন তিনি। ইতমধ্যে মেয়েটি জ্ঞান হারিয়েছে। নাক দিয়ে রক্ত পড়ছে, যেটা দেখে লোকটা চিন্তিত হলেন। তিনি কোনো উপায় না পেয়ে তার ড্রাইভারকে ডাকলেন। জাফর, জলদি এসে ওকে গাড়িতে তুলতে হবে। খবরদার ওকে নিজের বোনের জায়গায় বিছিয়ে তবেই গাড়িতে তুলতে সাহায্য করবে। স্যার, আপনিও না। আমার ঘরে বউ আছে, এমন একটা বোনও আছে, আপনি চিন্তা করবেন না। দুজনে মিলে সাজকে গাড়িতে তুলল। ততক্ষণে পুরোটাই ভিজে গেছে সাজ। লোকটা নিজের গাড়ির ডিপি থেকে একটা চাদর বের করে সাজের গায়ে জড়িয়ে দিল। এটা তিনি সব সময় রাখেন, কখন কোন কাজে লেগে যায় এই জন্য। তাছাড়া কাজের সূত্রে মাঝে মাঝে তাকে বাইরে থাকতে হয়, তখন শীতের রাতেই শীত নিবারণের জন্য দারুণ কাজে দেয় এই চাদর। ঠিক যেমন এখন লাগলো। ভোরের আলো সবে ফুটতেই শুরু হয়েছে। আলো চোখে পড়তেই ঘুম থেকে জেগে গেল সাজে। সম্পূর্ণ অচেনা ঘরে নিজেকে আবিষ্কার করে কিছুটা ঘাবড়ে গেল। তবে কি ওই জালিমরা ওকে ধরে ফেলল? এত কষ্ট করে পালিয়ে কোনো লাভ হলো না। এবার কি হবে? কে বাঁচাবে এখান থেকে? সে কি আমাকে খুঁজে পাবে নাকি কখনো চেষ্টাও করবে না? এমন সময় ঘরের দরজা ঠেলে কেউ ভেতরে প্রবেশ করলে সাজ দেখলো একজন ভদ্র মহিলা হাতে খাবারের প্লেট নিয়ে এগিয়ে আসছে। আরে, তুমি উঠে গেছো? যাক বাবা, আমি তো চিন্তায় ছিলাম, ভেবেছিলাম তুমি বুঝি কোমায় চলে যাবে। ডাক্তার কিন্তু এটাই বলেছিল। আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমাকে তোমার চেনার কথাও নয়। আমি নায়লা খান। আমাকে তুমি নায়লা মা বলতে পারো। আর আমি ইশতিয়াক ইসলাম খান। আমাকে সবাই খান বলেই চিনে। কাল রাতে তুমি আমার গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছিলে। কোনো উপায় না পেয়ে নিজের বাড়িতেই নিয়ে এসেছি। আর ইনি আমার স্ত্রী। এটা কোন জায়গা? বান্দরবন। তারপর বেশ কিছু সময় নীরবতা। আসলে জীবনের প্রতি পদে পদে মেয়েটা এত কিছু সহ্য করেছে যে পরিস্থিতি এখন বাধ্য করে তাকে চুপ থাকতে। অথচ মেয়েটাকে দেখলেই বোঝা যায় কোনো এক সময় হয়তো মেয়েটা খুব চঞ্চল ছিল, হাসি খুশি ছিল। আচ্ছা, কাল কি হয়েছিল তোমার? এভাবে আমার গাড়ির সামনে এসে পড়লে কেন? আমাকে বলতে পারো, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি করব, তবে তার আগে তোমাকে সুস্থ হতে হবে। তারপর একদিন চা খেতে খেতে সব শুনবো কেমন? নায়লা, তুমি ওকে খাবার দাও, ওষুধ খেয়ে রেস্ট নি। আমি একটু হেঁটে আসি বাইরে থেকে। খাওয়ার পর নায়লা খান চলে গেলেন। সাজ দেখলো রুমের পাশে বেলকনি। তার বসে না থেকে সেখানে গেল। যা বুঝলো বাড়িটা বেশ বড়সড়। এরা খুব শৌখিন মানুষ, আর মিশুক তা দেখেই বোঝা যায়। তা না হলে একটা অচেনা মানুষকে এভাবে নিজেদের বাড়িতে, তাও আবার এখনকার দিনে কেউ এভাবে আশ্রয় দেয় সেটা ভাবা ভুল। কিন্তু এরা তো তাকে আশ্রয় দিয়েছে, তবে কতদিন দেবে সেটা জানা নেই সাজের। যাই হোক, একবার যখন ওই নরক থেকে বের হয়েছে তখন ওখানে ফিরে যাবার কোনো প্রশ্নই আসে না।
কিন্তু কি করবে তারা যদি চলে যেতে বলে তখন? নানা যেভাবেই হোক প্রয়োজনে তাদের কাজে লোক হয়ে থাকবে, তবুও এখান থেকে যাবে না। সেদিনের পর প্রায় 10 দিন কেটে গেল। এই কয়দিনে সাজকে কেউ কিছু প্রশ্ন না করলেও আজ ইশতিয়াক ইসলাম চুপ থাকলেন না। সাজ বেলকনিতেই বসেছিল, ইশতিয়াক ইসলাম পাশে এসে বসলেন। সাজ জানে তিনি কেন এসেছেন, তবুও চুপ রইল। আমি জানি তুমি এতক্ষণে বুঝে গেছো যে আমি এখানে কেন এসেছি। তাহলে বলো, আমি তোমার অতীত বর্তমান সব জানতে চাই। কোথায় থাকতে তুমি, কার কাছে, কে কে আছে, সব আমার বলো। আর সেদিন এত রাতে কেনই বা তুমি ওই রাস্তায় এসেছিলে? আপনি মিথ্যা কইতাছেন বাবা। আমার সাজ আমারে রাইখা অন্য কারোর সাথে যাইতে পারে না। ও দুশ্চরিত্র নয়। আমার সাজ পবিত্র। আমি ওরে আপনার কাছে আমানত রাইখা গেছিলাম 3 বছর, মাত্র 3 বছরের লাইগা ওরে আপনি দেখা রাখতে পারলেন না। কেমন সর্দার আপনি? নিশ্চয়ই আমার সাজের কোনো বিপদ হইছে। আমি ওর দাদিরে কথা দিছিলাম ওর কোনো বিপদ আমি হইতে দেব না। আমি পারলাম না দাদি, পারলাম না আপনারে দেয়া কথা রাখতে। সাফাত, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছ। ওই মায়ের জাওনের ছিল গেছে, আপদ বিদায় হইছে। তোমার কথা ভাইবা তখন তারে আমি মাইনা নিছিলাম। এখন যখন সে নিজ থেকেই ভাইগা গেছে, আমি চাই না তুমি তার লাইগা নিজের জীবনে পিছায়া থাকো। তুমি আমাকে ঢাকার অফিসে জয়েন করবা, এটাই আমার শেষ কথা। নিজের বক্তব্য শেষ করে নিজের ঘরে চলে গেলেন সর্দার পারভেজ, যার এক কথায় গোটা বাড়ি থমথমে হয়ে থাকে। রাগের মাথায় ঘরের দামি শোপিসগুলো আছে তছনছ করে ফেলল, যেটার শব্দ ঘরের বাইরে থেকেই শুনছিলেন সর্দার গিন্নি মালিহা। ছেলের করুণ অবস্থা দেখেও তিনি সত্যিটা বলতে পারছেন না। স্বামীকে খুব ভয় পান তিনি, তাই তো প্রাণপ্রিয় ছেলের জন্য চেয়েও কিছুই করতে পারছেন না। চোখের পানি বিসর্জন দেয়া ছাড়া এখন তার কিছুই করার নেই। এদিকে আড়াল থেকে সবটা দেখছিল পারভেজ সর্দারের বড় ছেলের বউ রিন্তি। মেয়েরা বিয়ের পর পরই স্বামী হারা হয়, কিন্তু শ্বশুর বাড়ি থেকে যেতে নারাজ। বাপের বাড়ির লোক তাকে অন্যথায় বিয়ে দিতে চাইলেও সে রাজি হয়নি। এ নিয়ে বড় সর্দারের কোনো সমস্যা নেই, কারণ মেয়েকে সে নিজেই পছন্দ করে এনেছিলেন ছেলের জন্য, তাই সেও চায়নি তার বাড়ির বউ অন্য ঘরের বউ হোক। এবারের প্রত্যেকটা মানুষকেই খুব আপন ভাবে রিন্তি, তাই তো শরীফের জন্য কষ্ট হচ্ছে তারও। কিন্তু শ্বশুরের করা নির্দেশ তার ছেলে যেন কিছুই জানতে না পারে। তুমি ভেবো না ছোট ভাই, আর কেউ সত্যিটা না বললেও আমি তোমাকে বলবো। একটু অপেক্ষা করো। অন্ধকার রুম, ঘরে এখনো কাউকে ঢুকতে দেয়নি সাফাত। কেন সাজ, কেন তুই আমারে ছায়েরা গেলি? তুই আমারে কথা দিছিলি আমার না ফেরা পর্যন্ত তুই অপেক্ষা করবি, তাইলে কেন অপেক্ষা করলি না কেন? মাত্র 3 বছরই তো। আমি কথা দিছিলাম ফিরে আয়সা তোরে আবার বিয়ে করুম। ছোট ভাই দরজা খোলো, তোমার খাবার নিয়ে এসেছি। আমার খিদা নাই ভাবিমা, আপনি চইলা যান। অনেক হইছে, এমন করলে চলবো। তারপর আস্তে করে তোমার সাথে আমার কথা আছে সাজের ব্যাপারে। সাজের কথা শুনে আর দেরি করলো না সাফাত। ও জানে আর কেউ না বললেও এই মানুষটা তাকে মিথ্যা বলবে না। ছোটবেলা থেকে দেখছে নিজের বড় বোনের মতোই স্নেহ করে সাফাতকে। কি কথা ভাবিমা, জলদি কর। আমার সাজের কোনো খবর আছে আপনার কাছে? আরে আস্তে কথা কও। এই নাও, এখানে সব লেখা আছে। আমি বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, বাবা দেখলে খুব খারাপ হবে। আর হ্যাঁ, লক্ষ্মী ছেলের মতো খাবারটা খায় নিবা। তুমি না খাইলে কিন্তু তোমার ভাবি মাও খাইব না। আরেকটা কথা, এটা সাজে রেখা গেছিল। কি সাজ? হুশোস, আস্তে আস্তে কথা কও। সরি ভাবিমা, এখন আমি গেলাম, তুমি খাবার খাইয়াছি ঠিকানা পইরো। ঠিক আছে ভাবিমা। খাবার দিয়ে ফেরার সময় শ্বশুরের সামনে পড়ে যায় রিন্তি, যেটা দেখে ঘাবড়ে যায় সে। ওই দিকে কই গেছিলা বড় বৌমা? আসলে বাবা, সাফাত ভাইয়ের খাবার দিতে গেছিলাম। আসার পর তো কিছু খায়নি, তাই ও তয় ওর সাথে বেশি কথা কইবা না। কিছুদিন গেলে এমনিতেই সব ঠিক হইয়া যাইব। ঠিক আছে বাবা, আপনি যেমনটা বলবেন। হু মোহন, যাও। প্রিয় জামাই, জানি না কতদিন বেঁচে থাকতে পারবো।
আমি এখানে ভালো নাই। আপনি ফিরে আইলে হয়তো আমারে আর দেখতে পারবেন না। আমারে তারা বিক্রি করে ফেলাইছে। এই চিঠিখানা আমি লুকাইয়া লুকাইয়া অনেক কষ্ট কইরা লিখছি। ভাবিমার কাছে রাইখা গেলাম। যদি ফিরে আইসা আমারে না পান, আপনার কাছে একখান অনুরোধ, যে যাই বলুক দয়া কইরা আপনি আপনার সাজরে ভুল বুঝবেন না। আমি আপনারে খুব ভালোবাসি। ভাবছিলাম এই কথাখানা আপনি আইলে আপনার সামনে কমু, কিন্তু সেই আশা মনে হয় পূরণ হইব না। আমারে আইজগাই তারা অন্য জায়গায় পাঠায়া দিব। আপনি ভালো থাইকেন জামাই। ইতি আপনার সাজ। না সাজ এইটা হইতে পারে না। কিন্তু কে তোরে বিক্রি করছে আর কেন করছে, কার কাছে এসব কেন লেখস না তুই? এখন আমি কোথায় খুঁজবো তোরে সাজ? আপনি সব যখন জানতেই চাইছেন, তাহলে লুকানোর মতো কিছু নাই। আমি গ্রামের মেয়ে। আমার বাড়ি খাগড়াছড়ির প্রত্যন্ত এক গ্রামে। বাবা মা আমার যখন 5 বছর বয়স, তখন ডাকাতেরা তাদের দুজনকেই গলা গেলে হত্যা করে, তবে দুর্ভাগ্য তাদের এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে আমার দাদি ছিলেন শিক্ষিতা মহিলা, অনেক চালাক। সে বুঝেছিল সেটা কোনো দুর্ঘটনা না, কেউ ইচ্ছা করে এমনটা করেছে, কিন্তু কে বা কারা করেছে এটা জানেন না, তাই সেটা নিয়ে কিছুই করতে পারেননি তিনি। দাদা অনেক আগেই মারা গেছেন। সে কি কোনো পুলিশ কেস হয়নি? কে করবে? একে তো ছেলে, ছেলের বউ একসাথে মারা গেছে। আমিও ছোট তখন। সে নিজেকে সামলাবে নাকি আমাকে দেখবে নাকি ছুটোছুটি করবে? হুমটাও ঠিক। তারপর কি হলো? কি আর হইব দাদি, গ্রামের বাচ্চাদের পড়াইতো, আস্তে আস্তে পড়ানোর সময় বাইরে গেল। আমার স্কুলে ভর্তি করলো, ক্লাস 10 পর্যন্ত কষ্ট করে পড়িয়েছেন আমায়। তারপর একদিন সেও আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। এই মাঝে গ্রামের সর্দারের ছোট ছেলে সাফাত শরীফ আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। দাদি মারা যাওয়ার আগে লুকিয়েই সে আমারও বিয়ে করে। কিন্তু আমার কপাল খারাপ, তার বাবা আমায় মাইনা নেয় না, আমি গরিব বলে। কিন্তু সে আমারে ছাড়া কিছুতেই বাড়িতে ফিরবো না দেখা বাধ্য হইয়া তার বাবা আমারে মাইনা নেয়। তার 1 মাসের মাথায় সে ভিসা পায় ইতালির তার পড়াশোনার জন্য। এটা তার স্বপ্ন ছিল, তাই আমিও তারে বাধা দেই নাই, কিন্তু এই সুযোগটাই আমার শ্বশুর কাজে লাগায়। মানে আমাকে বিক্রি করে দেয়া হয় খারাপ লোকেদের কাছে। যখন নদীপথে বাজারের কাজ চলছিল, তখনই আমি পালিয়েছি আর আপনার গাড়ির সামনে ওভাবে এসে পড়েছি। আর সেটা কে করেছে জানেন? কে? আমার শ্বশুর। 2 দিন পরের কথা। সর্দার বাড়িতে তখন রাতের খাবারের জন্য সবাই ডাইনিং টেবিলে বসেছে। আজ সাফাতও এসেছে খেতে। গত 2 দিনে সে ঘর থেকে বের হয়নি, তা নিয়ে সর্দার গিন্নি খুব চিন্তায় ছিলেন। আজ ছেলেকে দেখে কিছুটা আশার আলো দেখতে পেলেন তিনি। খাওয়ার এক পর্যায়ে সাফাত তার বাবার উদ্দেশ্য নিয়ে বলল, বাবা আমি ঢাকায় যেতে রাজি। আমি ঠিক করেছি এখন থেকে আমি ঢাকায় থাকবো। এখানে আর ভালো লাগছে না। সাজের সাথে কথা বলার সময় সাফাত গ্রাম্য ভাষা ব্যবহার করত, কারণ সাজে সেটা ভালো লাগতো, কিন্তু পড়াশোনার জন্য বাইরে থাকার সুবাদে সাধারণত সে শুদ্ধ ভাষায় কথা বলে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। তয় কবে যাইবার চাও? কালই। আমি ব্যবস্থা করতেছি। তারপর আর কেউ কারো সাথে কথা বলল না। কিন্তু এই ঘটনায় রিন্তি খুব খুশি হয়েছে, আর সে এটাও জানে সাফাত এমনি এমনি এমন সিদ্ধান্ত নেয়নি, এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে। কিন্তু সর্দার গিন্নি সবার অগোচরে চোখের পানি মুছে নিলেন, যেন কেউ না দেখে। খাওয়া শেষে সাফাত নিজের ঘরে গিয়ে নিজের মাকে দেখতে পেল। সাফাত জানে তিনি কেন এসেছেন। একে আম্মা কিছু বলবেন? সাফাত, বাবা কেন মারে একা রাইখা যাইতাছ? আমার জন্য কি তোমার কোনো মায়া নাই? আছে, তবে আমার জন্য আপনার সেটা নেই আম্মা। সাফাত, ভুল কি বলেছি আম্মা? কতবার বলেছি এত বোকা থাকবেন না, এত চুপচাপ থাকবেন না, প্রতিবাদ করুন। কিন্তু আপনি কি করেছেন? আজ যদি আপনি একটু কঠোর হতেন না আম্মা, আমার এত কষ্ট হতো না। আপনাকেও এত ভয় নিয়ে মাথা নিচু করে থাকতে হতো না। আম্মা, আমি খুব ভালো করেই জানি ভাইজানের মারা যাওয়ার পিছনে বাবার হাত আছে, আর আমার ধারণা সেটা আপনিও জানেন। আর আজ আমার সাথেও অন্যায় হচ্ছে আম্মা, আপনি বুঝতে পারছেন না। এক ছেলে হারিয়ে এখনো কি করে চুপ আছেন আম্মা? নীরবতায় কেটে গেল অনেকটা সময়। সর্দার গিন্নি কোনো কথাই বলেননি আর। সাফাত আবারও বলল, আমি ওখানে এমনি এমনি যাচ্ছি না আম্মা।
আমি জানি বাবাকে আপনি ভয় পান, কিন্তু এত ভয় পাওয়া ভালো না। আর আমার এখানে থাকলে দম বন্ধ হয়ে আসে, আর এখন তো সাজ। যাই হোক, আপনিও চলুন আমার সাথে। এইটা কি কইতাছো সাফাত? আমি এই বাড়ি ছাইরা কোথাও গিয়া থাকি নাই, মরার আগে এই বাড়ি ছাইরা আমি থাকতে চাই না। তাহলে আমার কিছু বলার নেই আম্মা, আমি কাল যাচ্ছি বলেই ঘর থেকে বেরিয়ে গেল সাফাত। সাজের বলা প্রতিটি কথা আড়াল থেকেই শুনেছেন নায়লা খান। কিছু পুরনো কথা মনে পড়ে যায় তার। বেশ কিছু বছর আগে ঠিক এমনি করেই নিজের মেয়েকে চিরকালের জন্য হারান তিনি। ভালোবেসে বিয়ে করেছিল সেও, তবে ভালোবাসার মানুষরা ছিল প্রতারক। মেয়েকে বিক্রি করে দেন অন্যথায়। লজ্জা, ভয়, ঘৃণায় নিজেকে শেষ করে দিয়েছিল সে। সেই শোক থেকে এখনো বের হতে পারেনি নায়লা খান। তাদের একটি ছেলেও আছে। ডাক্তারি কোর্সের জন্য সে দেশের বাইরে থাকে। নাম আশরাফ খান। খান সাহেব ঘরে এসে প্রাণপ্রিয় স্ত্রীর বিচলিত চেহারা দেখে ঘাবড়ে যান। ছুটে যান তার কাছে। কি হয়েছে নায়লা? তুমি এমন কেন করছো? এটা আমি কি শুনলাম খান সাহেব? আমার পূর্বীর কথা মনে পড়ে যাচ্ছে। তার মানে তুমি সব শুনেছ? হ্যাঁ। তুমি এই মেয়েটাকে সাহায্য করতে পারবে না? না। কি বলছো? হ্যাঁ, আমি ওকে সাহায্য করব না, তুমি করবে। মানে আমি কি করে? কেন তুমি ওকে মেয়ে মনে করে নিতে পারবে না? মেয়েটা সম্পূর্ণ এতিম, কেউ নেই। আমি চাই তুমি ওকে তোমার মতো করে গড়ে তোলো। তোমার যে বুটিক্সটা আছে সেখানে ওকে কাজে লাগাতে পারো, এতে করে ও নিজেও স্বাবলম্বী হতে পারবে, তোমার বুটিক্সও এগিয়ে যাবে। সত্যি তো? আমি কেন এটা আগে ভেবে দেখিনি? আমি তাই করব। আষাঢ়ের মাস, এই সময় বৃষ্টির কোনো সময় সীমা থাকে না। তাদের ইচ্ছে মতো তারা খেলা করে, প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে নিজেদের ছন্দে। বাইরে প্রচুর বৃষ্টি, সেই দিকে এক মনে তাকিয়ে আছে সাজ। বিয়ের পর একবার সাফাতের সাথে বৃষ্টি বিলাস করেছিল সে, সেটাই বারবার মনে পড়ছে। কবে ফিরবে সাফাত? তোমার সাজের কথা একবারের জন্যও মনে পড়ে না? নাকি ভুলে গিয়েছো? এই যে বৃষ্টিতে ভিজে যাচ্ছ তো, দেখেছো এতদিন আছো অথচ তোমার নামটাও জানি না। নাম কি তোমার? নায়লা খানের কথায় ঘরে ফিরে এলো সাজ। আমার নাম শামসুন নাহার সাজি। সবাই সাজ বলেই ডাকে, আমিও তাই ডাকবো। একটা কথা বলবো, যাই বলুন মেনে নিব, শুধু চইলা যাইতে বলবেন না। আজ থেকে তুই আমার মেয়ে। আমার মেয়ে। আমি তোকে এমন ভাবে তৈরি করব যাতে ভবিষ্যতে কেউ তোকে হেও করার আগে অন্তত ভেবে নেয় সে কাকে হেও করছে। কিন্তু সবার আগে তোর কথা বলাটায় পরিবর্তন আনতে হবে। এটা শহর, তাই এখানকার মতোই কথা বলতে শিখতে হবে তোকে। আমি শুদ্ধভাবে কথা বলতে পারি তাই। হ্যাঁ, আমার দাদি শহরের মেয়ে ছিলেন, সেই সাথে একজন শিক্ষিকাও। তাহলে তো খুব ভালো কথা। অনেক রাত হলো, জল খেয়ে নি। বিকাল থেকে তোর নতুন জীবন শুরু হবে। কেটে গেছে পুরো একটি মাস। একই দিনে সাজনিয়ের মধ্যে অনেকটা পরিবর্তন করে ফেলেছে। সে এখন স্পষ্ট ভাষায় কথা বলে। নায়লা খানের বুটিক্সটা এখন অনেকটাই সফলতা পেয়েছে সাজের হাত ধরে। সাজের বয়স কম হলেও তার বুদ্ধি খুব প্রখর, যে কোনো কাজ খুব সহজেই নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। তাই তো সফলতা পেতে খুব বেশি কষ্ট করতে হয়নি নায়লা খানকে। সাজ এখন নায়লা বুটকস শপের ম্যানেজারের দায়িত্ব পালন করছে এবং এতে বেশ ভালোই হয়েছে নায়লা খানের। শুধু তার না, বেকার নারীদেরও খুব সুবিধা হয়েছে, এতে করে অনেকেই নতুন করে কাজে যোগ দিতে পেরেছে। এই তো সেদিন সেখানকার পুরনো ভাইয়ার খবর এনেছে তার পরিচিত এক ভাইয়ার আসবেন তাদের নায়লা বুটিক্সে। এই খবরে বেশ খুশি নায়লা খান ও খান সাহেব। আজকাল বৃষ্টিরা যখন তখন তাদের খুশি ভাগ করার জন্য চলে আসে। সাজের অনেকদিন পর ভিজতে খুব ইচ্ছে হলো, সাথে নায়লা খানকে টেনে নিয়ে গেল। এটা দেখে খান সাহেব ও আর বসে থাকলেন না, মেয়ে স্ত্রীর সাথে সেও ভিজতে শুরু করলো। সাজের মুখে হাসি দেখে তারাও হেসে দিলেন। কি ব্যাপার সাজ, এত খুশি কেন? খুশি হব না? আমার তো আসল পরীক্ষা শুরু বাবা। কাল তো আমাদের বুটিক্সে নতুন ডিলার আসবে। আমি খুবই আনন্দিত এটা ভেবে যে তাদের আমার কাজ পছন্দ হয়েছে। এখন শুধু ডিলটা পাকা হলেই হয়, তারপর মনে হবে আমি সত্যি সত্যি হয়তো জীবনের এক ধাপ এগোলাম। অবশ্যই যা হবে ভালো হবে।
বুঝলে নায়লা, তোমার জন্য সুখবর আছে। কি খবর? সেটা বলা যাবে না। এখন সবাই যার যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অনেক হয়েছে বৃষ্টিতে ভেজা। খুব সকালেই তৈরি হয়ে সবের জন্য বেরিয়ে গেল সাজ। যাওয়ার আগে খান সাহেব ও নায়লা খানকে সালাম করে গেল। খান সাহেব নায়লা খানকে তার পছন্দের সব খাবার রান্না করতে বললেন। আজ হঠাৎ আমার পছন্দের খাবার রান্না করব কেন? তুমি কবে থেকে আমার পছন্দের খাবার খেতে শুরু করলে? আরে কথা বাড়াচ্ছ কেন নায়লা? ধরে নাও আজ তোমার ডাবল খুশির দিন। ডাবল খুশি মানে? এত অধৈর্য হলে চলবে বলো? সময় হলে ঠিক জানতে পারবে। বুটিক্সে এসে সাজ আবারও সবকিছু চেক করে নিল, সব ঠিকঠাক দেখে স্বস্তির শ্বাস নিল। এই বুটিক্সের একটা বিশেষত হলো এখানে সমস্ত স্টাফই নারী। নারীরা চাইলেই যে সবকিছু করে দেখাতে পারে, এটা তার প্রমাণ বলা চলে। এখানকার কাজগুলো যেমন নিখুঁত ও সুন্দর, তেমন মানুষগুলোও বেশ ভালো। দেখে মনে হবে না যে এরা ভিন্ন ভিন্ন পরিবারের মানুষ। দেখলে মনে হবে এটা একটা পরিবার। ভাইয়ের এসে বুটিক্সের কাজ দেখে খুব খুশি হলো এবং ডিল পাকা করে গেল। সেই সাথে বেশ কিছু অর্ডার কনফার্ম করে গেল। সাজ তাড়াতাড়ি ফিরে এলো বাসায়, সাথে মিষ্টিও আছে। এত বড় একটা খবর মিষ্টি মুখ না করালে হয়। আরে সাজ, এত তাড়াতাড়ি এলি যে? সবকিছু ঠিক আছে তো? ঠিক মানে একেবারে পাকা খবর? ডিল ফাইনাল, তাই না? হ্যাঁ বাবা, আর সাথে শাড়ির অর্ডারও আছে। আগামী মাসের মধ্যে সেটা ডেলিভারি দিতে হবে, আর তখন তাদের মালিক নিজে এসে আমাদের বুটিক্স এবং কাজ দেখে যাবেন বলে জানিয়েছেন। এটা তো খুব ভালো খবর। হ্যাঁ তাই তো আমি মিষ্টির সাথে নিয়ে এসেছি। কিন্তু এখন তো মিষ্টি খাওয়া যাবে না। এবার বেজায় খেপে গেলেন নায়লা খান। সকাল থেকে খান সাহেবের হেয়ালি দেখে এখন সে বিরক্ত। তোমার আজ কি হয়েছে বলতো? সকাল থেকে দেখছি মেয়েটার এত বড় একটা সফলতা নিজের চোখে দেখতে পেলাম না তোমার জন্য, আবার এখন বলছো মিষ্টি খাবে না, পেয়েছোটা কি? আর ফোনে তখন থেকে কি করছো বলতো? ফোন দাও, আমি দেখবো তুমি কি করছো। এই তো সময় হয়ে গেছে সারপ্রাইজ বলে দরজার দিকে তাকাতে বললেন নায়লা খানকে, আর সেখানে নিজের চোখে যাকে দেখলেন তাকে দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন। আসলেই এটা অনেক বড় সারপ্রাইজ। আমার বাবা ছেলেকে এতদিন পর চোখের সামনে পেয়ে আবেগে আপ্লুত হয়ে আছে নায়লা খান, সেই যে বুকে জড়িয়েছেন, ছাড়ার নামে নেই। মা ছেলের এই ভালোবাসা সারা জীবন থাকে, এটাই মনে মনে দোয়া করলো সাজ। বুঝলি সাজ, এখানে আমাদের কোনো মূল্যই নেই। আরো যে দুটো মানুষ আছে সেদিকে কারো কোনো খেয়াল নেই। চল মা, আমরা বাবা মেয়ে মিলে এখান থেকে চলে যাই। এই যে হিংসুটে বুড়ো, নিজে তো আস্ত একটা হিংসুক, সাথে মেয়েটাকেও দলে টেনে নিচ্ছে। তোমাকে তো আমি পরে দেখে নেব। আমাকে আগে কেন জানালে না? আমি নিজ হাতে ওর জন্য ভালো ভালো খাবার বানাতাম। তাহলে সকাল থেকে যে রান্না করালাম সেগুলোকে খাবে শুনি। সেগুলো তো ও এখন বুঝতে পেরেছি সব ওর জন্য ছিল। হ্যাঁ বাবা, এবার থামো তোমরা, তোমাদের ঝগড়া দেখে আমি কিন্তু পাগল হয়ে যাব। কখন এসেছি বোনকে তো দেখতেই পেলাম না ঠিক করে। ফোনে দেখে কি মন ভরে। তারপর সাজকে নিয়ে সোফায় বসে তার জন্য কি কি এনেছে সব দেখালো আশরাফ। একেবারে নিজের বোনের মতোই মেনে নিয়েছে সাজকে। এত ভালোবাসা আদর যত্ন পেয়ে সাজ এবার কেঁদেই দিল। আরে কান্না করছিস কেন? কি হয়েছে, পছন্দ হয়নি এগুলো? ও খুশিতে কান্না করছে, বাবা কাঁদতে দে। তেমন কিছু না ভাইয়া, আসলে ছোট থেকে দাদি একা হাতে বড় করেছে, তো পরিবার বলতে শুধু আমি দাদি চিনতাম। কিন্তু এখানে আসার পর এত কিছু পেয়েছি যে আমি কখনো ভাবিনি। এটাও তো তোর পরিবার বোন। আপু আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এভাবে হারিয়ে ফেলবো আর তোর মতো আরো একটা বোন পাবো তা তো আমিও ভাবিনি। এবার আপুর অভাবটা একটু কম হবে। অনেক কথা হলো ভাই বোন, পরে কথা বলিস। দুজনেই তো এলি, যে আগে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। এখনই যাচ্ছি মা, তোমার হাতের রান্না অনেকদিন খাই না। একখান খবর আছে সর্দার সাহেব। কি খবর আর হোনাই বা কারাচান? এই তো যে কাইল আমাগো চক্র সুন্দরভাবে মাল ডেলিভারি দিছে, তাই তো? না স্যার,
তয় খবর এইটার ব্যাপারেই কি কও? আমি তো তোমার কথার আগা মাথা কিছুই বুঝি না। ওই মিয়া যা কইবার চাও পরিষ্কার কইরা কও। আসলে কাইল আসলে কালাচান মাথায় রাগ উড়াইও না, সত্য কইরা কও কি হইছে। স্যার সত্যিই কইতাছি, কাইল আমাগো চক্র এক গোয়েন্দা দলের হাতে ধরা খাইছে। এখন তারা পুলিশ হেফাজতে আর মায়াগুলারে তারা উদ্ধার কইরা নিছে। ও কালাচান, তুই আমারে কি হুনাইলি? এখন আমার কি হইব? তয় থানার ওসি কইয়াছিল ওরে যে গান্ডি টাকা দেই, তারপরও এমন হইল কেমনে? এটা এক গোপন চক্র স্যার, এদের ব্যাপারে কেউ কিছু কইবার পারে না। অনেক বড় গ্যাং। এবার কি হইব স্যার? আমরা তো পথে বসুম, চিন্তা করিস না। ওরা মুখ খুলব না এটা আমার জানা আছে। তয় এই গোয়েন্দা দলের খবর আমার চাই। এতদিন পর এরা আইলো কেমনে, খবর পাইলো কেমনে, এটা না জানা পর্যন্ত আমার ঘুম হইব না। তুই অহন যা, আমারে ভাবতে দে। দরজার আড়ালে থেকে সব শুনলেন সর্দার গিন্নি। মনে মনে দোয়া করলেন বেঁচে যাওয়া মেয়েগুলোর জন্য, সেই সাথে গোয়েন্দা দলের জন্য। আমি জানতাম আল্লাহ তুমি আমার কথা শুনবা। এই অমানুষ অনেক পাপ করছে, এইবার ওর পাপের ঘোড়া পূরণ হয়েছে। এবার শাস্তির পালা। অন্ধকার রুমে আরাম কেদারায় বসে আছে সাফাত। আজকাল নিজেকে অন্ধকারে রাখতে পছন্দ করে ছেলেটা। ফোনটা বেজে উঠতেই সেদিকে তাকালো। নিজের পার্সোনাল সেক্রেটারির কল দেখে দেরি করলো না। স্যার, একটা খবর দেয়ার আছে। বলো, শুনছি। স্যার, আপনার কথা মতো আমি নায়লা বুটিক্স শপে খোঁজ নিয়েছি, আর তা থেকে যা জেনেছি তা আপনি জানলে খুশি হবেন। ভনিতা করোনা মেরাজ, সরাসরি বলো কি পেয়েছো? সেখানকার যিনি ম্যানেজার তিনি আর কেউ নন স্যার, সাজ ম্যাম। তুমি শিওর? -100% স্যার। আমি সমস্ত ডিটেলস আপনার ইমেইলে দিয়েছি, একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন। আরো একটা খবর আছে স্যার। কি? আগামীকাল আরো একটা মেয়ে পাচারকারী চক্রের মুখোমুখি হতে চলেছি আমরা, আর এবার নাটের গুরুসহ ধরতে পারবো। তবে তবে সেখানে এই নাটের গুরু আমরা যাকে খুঁজছি সে নয়। এরা ওদের হয়ে কাজ করে আর বাকিদের দিয়ে কাজ করিয়ে থাকে। এত তাড়াতাড়ি মাথা অব্দি আমরা যেতে পারবো না মেরাজ, তবে খুব দেরিও হবে না। আপাতত এই খবর আমাদের অনেক কাজে দিবে। গুড জব। ধন্যবাদ স্যার, এটা আমার ডিউটি। এখন রাখছি, সময় মতো সব খবর দিতে থাকবে। ফোনের ইমেইল চেক করে মিটমিটিয়ে হাসছে সাফাত। শেষ পর্যন্ত সাজের খোঁজ পেয়েছে, যাকে ঘিরে তার পুরো জীবনটা সাজানো। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। সাজ, আমার আলো নিভিয়ে দিব্যি আছিস তাই না? বের করছি তোর দিব্যি থাকা। শুধু সময়ের অপেক্ষা। আজ ছুটির দিন থাকায় সাজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। তখন সকাল 9টা। মূলত এত বেলা অব্দি ঘুমায় না সাজ। সকল আলসেমি ঝেড়ে উঠে পড়ল চটজলদি। আজ লাঞ্চ এবং ডিনারের প্ল্যান বাইরে করবে বলে ঠিক করেছে আশরাফ। মা বাবা আর বোনকে আলাদা একটা দিন উপহার দেওয়ার জন্যই এই ব্যবস্থা তার। সারাদিন বাইরে ঘুরবে এবং রাতে ডিনার করে তবেই বাড়িতে ফিরবে। বরাবরই রাস্তা পার হতে ভয় পায় সাজ, তাই আশরাফ বোনের এক হাত ধরে রাস্তা পার হচ্ছিল এমন সময় দূরে থেকে সেটা দেখে কেউ একজন রাগে পারছে না সাজকে শেষ করে দেয়। আমাকে আগুনে পুড়িয়ে খুব ভালোই আছিস মনে হচ্ছে। এর শোধ আমি নেব। তুই শুধুই আমার সাজ। কিরে, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো যাবি না? না, যাবি না মানে? সাফাত, তুই কি বুঝতে পারছিস? তুই কি বলছিস? ওদিকে সবাই রেডি আমাদের অপারেশনে যাওয়ার আগে। বসো, দুপুর 3টায় মিটিং ডেকেছে না, আর তুই বলছিস যাবি না? কি হয়েছে বলতো তোর? আর ওদিকে কি দেখছিস? কিছু না বাদল, চল, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে এই তো বললি যাবি না। সব কথা ধরতে হয় না, এবার চল। রাত তখন 2:20। ভারতের সীমানায় নদীতে জাহাজে বসে অপেক্ষা করছে একদল চক্র। আজ আরো একদল মেয়ে পাচারকারীকে ধরার লক্ষ্যে স্পেশাল গোয়েন্দা বিভাগের 7 সদস্যকে পাঠানো হয়েছে, যাদের মধ্যে অন্যতম সাফাত শরীফ। ওরা অপেক্ষা করছে মেয়েগুলোকে নিয়ে আসার। তার আগে কিছুই করতে পারবে না। দূরে লাইটিং চোখে পড়তেই সবাইকে এলার্ট থাকার কথা বলে দিল সাফাত। আস্তে আস্তে একটা গাড়ি এগিয়ে এলো সীমানার মধ্যে।
জাহাজ থেকে 3 জন লোক এলো সেই গাড়ির কাছে। তারপর সেখানে ড্রাইভারের সাথে কথা বলে গাড়ির পেছনের ডিপিটা খুলে দেখলো প্রায় 9 জন অল্প বয়সী মেয়েদের, যারা কেউই এখন হুঁশে নেই। সম্ভবত তাদের ড্রাগস জাতীয় কিছু দেয়া হয়েছে, যার কারণে দেখেই নেশাক্ত মনে হচ্ছে। বসমের তো একটা কম, এখানে 10 জনের বদলে 9 জন আছে। কিরে ড্রাইভার, এমন তো কথা আছিল না তোর মালিকের লগে? বসো, আপনি তো জানেন গতরাতে তার কত বড় লস হইছে, এর মধ্যে মায়া জোগাড় করতে পারে নাই, তয় বসো কইছে যে পরের বার একটা বেশি দিয়া শোধ কইরা দিব। ঠিক আছে, যেহেতু তার সাথে অনেক দিনের বিজনেস তাই এইবার মাইনা নিলাম, তয় পরের বার কথার খেলাপ যেন না হয়, কথাটা তারে কইয়া দিস। ওই রনি মায়াগুলারে তাড়াতাড়ি বাইর কর, এখানে সময় নষ্ট করা যাইব না, যে কোনো ঝামেলা হইতে পারে। গুনে গুনে আবারও 9টা মেয়েকে বের করলো গাড়ি থেকে, প্রত্যেকের মুখ হাত বাঁধা, দড়ি দিয়ে একে অন্যকে বেঁধে রাখা। হির হির করে যেই না টেনে জাহাজের ভিতর তুলতে যাবে, অমনি পিছন থেকে একজন এতক্ষণ যাকে বস বলে সম্বোধন করা হচ্ছিল তার মাথায় বন্দুক তাক করলো। ঘটনার আশ্চিকতায় হকচকিয়ে গেল ব্যক্তিটি। একদম চালাকি নয়, তোদের পালানোর কোনো রাস্তা নেই, চারদিক থেকে তোদের ঘিরে নিয়েছি আমরা। তোর জাহাজের ভেতর এখন আমাদের লোক, তাই কোনো চালাকি করার চেষ্টা করলে সোজা শুট করে দেব। গভীর রাত, ডিনারের পর ক্লান্ত হয়েই বাড়ি ফেরে খান বাড়ির সদস্যরা। তারপর যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সাজ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কেউ একজন ওর রুমে ঢুকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। আগের থেকে বেশ সুন্দর হয়েছে দেখতে, চেহারার সাথে সাথে পোশাকে এসেছে পরিবর্তন। আগে সেই সাজের সাথে এখনকার সাজের মিল নেই বললেই চলে। সাজের কানের কাছে মুখ নিয়ে সাজ বলে উঠল লোকটা। ঠিক তখনই ঘুম ভেঙে যায় সাজের। তারপর ঘরের লাইট জ্বালিয়ে ঘরে যাওকে দেখতে পেল না, অথচ সাজের স্পষ্ট মনে আছে এখানেও কারো ছায়া দেখতে পেয়েছে, কিন্তু সে তো রুম লক করেছিল। তারপর দরজার দিকে তাকিয়ে দেখলো রুম লক করাই আছে। এত বড় ভুল হলো আমার, এখানে কেউ ছিল, আমি স্পষ্ট দেখেছি, তাহলে কোথায় গেল, আর গেল বা কোন দিক দিয়ে? এটা মনে হতেই দেখলো বেলকনির দরজা খোলা, তার মানে এদিক দিয়েই। কিন্তু এত রাতে কেই বা আসবে? হয়তো কোনো স্বপ্ন দেখেছে ভেবে আবার ঘুমিয়ে গেল সাজ। এদিকে সাজের ছটফটানি দেখে আলমারির আড়াল থেকে কেউ মুচকি মুচকি হাসছে। যতই চেষ্টা কর বোকা সাজ, আমাকে ধরা এত সহজ না, তোকে দেখা দেওয়ার সময় এখনো আসেনি। গভীর রাত, সাজ রুমে আজ লাইট অন করেই শুয়েছে। কাল রাতের ঘটনা এখনো ভুলতে পারেনি সে। আজ দেখা যাক কি হয়। কাল কেউ তো ছিল যাকে আমি দেখতে পাইনি। আজ বেলকনির লকটাও ভালো করে চেক করে নিল সাজ। অপেক্ষা করতে করতে এক সময় চোখকে আর আটকে রাখতে পারল না সাজ। ঠিক ঘুমিয়ে গেল, আর এই সময়েরই অপেক্ষা করছিল কেউ। তারপর সাজের বেলকনিতে উঠে দেখলো লক করা, যেটা দেখে মেকি হাসলো সেই আগন্তুক। যেখানে আমার বাবা তোকে নিজের করা থেকে আটকে রাখতে পারলো না, সেখানে আটকাবে এই সামান্য লোক? বোকা মেয়ে, আমি সাফাত। আমাকে আটকে রাখার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই, বুঝলি? আমি বুঝতাছি না কালাচান, তোরে এত টাকা দিয়া যে পুষতাছি, তুই কি করলি? সামান্য একটা কাজ তুই করতে পারলি না? স্যার, আমি চেষ্টা করতেছি। এই গোয়েন্দারা বহুত চালাক স্যার, কোনো প্রমাণ রেখা যায় নাই। আমার ব্যবসা লসে গেল, পার্টনারশিপ ধরা পড়ছে, এইবার তো আমার পালা। যেই ভয়ে নিজের ছেলের বউরে রাস্তা থেকে সরাইছি, নিজের ছেলেরে খুন করছি, এখন যদি ঘাটে আয়সা তরি ডুবে আমার সব শেষ হয়ে যাইব। এমন সময় কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে পিছন ফিরে দেখলো রিন্তি সেখানে দাঁড়িয়ে আছে। নিচে কাচের জগ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে। মূলত শ্বশুরের ঘরে পানি রাখতেই এসেছিল রিন্তি, তবে এখানে এসে এমন চরম সত্য জানতে পারবে তা কখনো ভাবেইনি সে। আপনি কি বললেন বাবা? আপনি আমার স্বামীরে খুন করছেন? নিজের রক্ত, নিজের বড় সন্তান, আপনার জন্য আমি বিধবা হয়েছি। চুপ কইরা থাকবেন না বাবা, উত্তর দেন। চেঁচামেচির আওয়াজ শুনে সর্দার গিন্নি দৌড়ে এলেন ঘরের সামনে। এসেই এসব শুনে কিছুটা ভড়কে গেলেন তিনি। তবে কি এতদিনের লুকিয়ে রাখা গোপন সত্য প্রকাশ পেয়ে গেল?
ভিজ চোখে সর্দারের দিকে তাকালেন তিনি। গিন্নি, এই মায়েরে এইখান থেকে সরাও, নইলে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। কেন না হলে কি আমারেও মায়েরা ফেলাইবেন আপনি? এবার বুঝতে পারছি সাজ এই সত্যিটা জানতে পারছিল, এই জন্যই বুঝি তারে রাস্তা থেকে সরাই দিছেন, তাই না? আমি ছোট ভাইরে সব কম। গিন্নি, ওরে আটকাও, নইলে কিন্তু এর পরিণতি খুব ভয়াবহ হইব। এক প্রকার জোর করেই রিন্তিকে একটা ঘরে আটকে রাখলেন সর্দার সাহেব। তিনি এখন কোনো প্রকার ঝামে চাইছেন না। এমনিতেই ব্যবসা লসের কারণে খুব ক্ষেপে আছেন তিনি, তার মধ্যে নতুন ঝামেলা। আগে ব্যবসার দিকটা সামাল দিক করে এই মায়েরে দেখালাম। আপাতত এখানে সে বন্দি থাকবো, কথাটা মাথায় রাখো গিন্নি। আম্মা, দোহাই আপনার, আমারে বাইর করেন আম্মা। আমি জানতে চাই কেন আমারে অকালে বিধবা করা হইল কেন আম্মা? আমি তো সুন্দরভাবে সংসার করতে চাইছিলাম। আম্মা, দরজা খুলেন আম্মা। কিন্তু না, কারোর কোনো সাড়া পেল না রিন্তি। যেমনই হোক ছোট ভাইরে জানাইতে হইব। কিন্তু কেমনে কই, আমার কাছে তো কোনো ফোন নাই। সাজ গভীর ঘুমে, রাত প্রায় 3টা ছুঁই ছুঁই। সাফাত এক মনে চেয়ে দেখছে তার মনমোহিনীকে। এদিকে ঘুমের ঘরেই বুঝতে পারছে সাজ যে কেউ তাকে দেখছে, কিন্তু ঘুম এতই গভীর যে তাকিয়ে দেখতে ইচ্ছে করছে না কে তাকে দেখছে। হুট করেই ঘুম থেকে জেগে গেল সাজ, হবে ফলাফল শূন্য। কেউ নেই। পূর্বের ন্যায় আজও কাউকে পেল না রুমে। হতাশ হয়ে আবারও শুয়ে পড়ল। আবারও আড়াল থেকে হেসে উঠল সাফাত। সাজকে এভাবে দেখে খুব মজা পাচ্ছে সে। আর বেশি দিন বাকি নেই বোকা বউ, খুব তাড়াতাড়ি ধরা দেব তোমায়। কিন্তু তার আগে আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো সামলে নেই। তোকে যারা মারতে চেয়েছিল তাদের আগে খুঁজে বের করি, তারপর। কিন্তু তুই যদি চিঠিতে পুরোটা লিখতি তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। তবে কোনো ব্যাপার না, আমি ঠিক খুঁজে বের করব। সকালে ঘুম থেকে উঠে চমকে গেল সাজ। তার মাথার কাছে একটা চিরকুট, সেটাতে লেখা, ঘুমের ঘোরে উল্টো পাল্টা হয়ে ঘুমোস কেন গাদা? ভাগ্যিস আমি ছাড়া অন্য কেউ দেখেনি, দেখলে কি হতো? এরপর যেন এভাবে আর ঘুমোতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার তো সাজ মোটামুটি শিওর হয়েই গেল যে কেউ একজন তার ঘরে নিয়মিত আসে। আর এই হাতের লেখা কেমন যেন চেনা চেনা লাগছে তার কাছে, কে হতে পারে ভাবতে ভাবতে নায়লা খানের ডাক কানে এলো। আর ভাবা হয়ে উঠল না। তাড়াতাড়ি চিঠিটা টেবিলের ড্রয়ারে রেখে ফ্রেশ হতে চলে গেল। খাবার টেবিলে এসে দেখলো সবাই ইতিমধ্যে বসে গেছে। মেয়েকে তাড়াহুড়ো করতে দেখে খান সাহেব আস্তে ধীরে বসতে বললেন। আহা, এত তাড়াহুড়ো করছিস কেন? আজ অফিসে যেতে হবে না? আস্তে ধীরে খা। কেন, আজ কি কোনো বিশেষ দিন? অবশ্যই। কি দিন? আজ আমরা আশরাফের জন্য মেয়ে দেখতে যাব সাজ। তুইও আমাদের সাথেই যাবি। কিন্তু আমি কেন মা? তোমরা যাও না, আমার এসব ভালো লাগে না। মানে কি? তুই আমার বোন, আর তুই না গেলে হবে? সুমি অনেকবার করে বলেছে তোকে যেন সাথে নিয়ে যাই। মা, তুমি কিছু বলো না। হ্যাঁ সাজ, সুমি আর আশরাফের অনেক বছরের সম্পর্ক। কথা ছিল বিদেশ থেকে ফিরলেই ওদের বিয়ে দেয়া হবে। আর ওরা তোর ব্যাপারেও জানে। আমি বলেছি তোকে নিয়ে তাদের কোনো সমস্যা নেই। তাছাড়া তুই গেলে ওরা বেশ খুশি হবে। কিন্তু? কোনো কিন্তু না, তুই যাবি এটাই ফাইনাল, না হলে আমি যাবই না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাব, আমি খুশি অনেক। যা তাহলে রেডি হয়ে আয়। সুমি আজ লালবারের কালো সিল্ক শাড়ি পরেছে, এটা আশরাফের পছন্দের। খান বাড়ির লোকজন এসেছে, অনেকক্ষণ হলো এসেছে, পরেই সাজকে সুমি নিয়ে গেছে তাকে রেডি করাতে। সাজ খুব সুন্দর শাড়ি পরাতে পারে, এটা নায়লা খান বলেছে। বসার রুমে খোশ গল্পে মজেছে সবাই। বিয়ের ব্যাপারেই কথা হচ্ছে সেখানে। মেয়ের বাবা মানে মিনহাজ আহমেদ খান হাসেবুকে নিয়ে তাদের বাগানের দিকটায় গেছেন। আর এদিকে মিসেস আহমেদ নায়লা খানকে নিয়ে তার মেয়ের গল্পে মেতে উঠেছেন। যদিও সুমি যথেষ্ট ভালো একটা মেয়ে, সেটা এতদিনে বুঝেছেন নায়লা খান। একবার তার ভীষণ জ্বর হয়েছিল, সেবার সুমি নিজে কিছুদিন থেকে তার দেখাশোনা করেছিল। মেয়েটার ব্যবহারে খুব মুগ্ধ হয়েছিলেন তিনি।
সেবারই বুঝেছিলেন তার ছেলে উপযুক্ত মেয়ে পছন্দ করেছে। সব শেষে সুমিকে সুন্দর করে সাজিয়ে সবার সামনে আনা হলো। দুই পরিবারের আলোচনা শেষে আগামী মাসে 1 তারিখে বিয়ের কথা পাকা হলো। তারপর সবাই বিদায় নিয়ে খান বাড়িতে ফিরে এলো। আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে। সবাই রুমে গেল ফ্রেশ হতে। সাজ একেবারে গোসল সেরেই বের হলো। এসে দেখলো আশরাফ ওর রুমে বসে আছে। ভাইয়া কিছু লাগবে? হ্যাঁ, আগে বস। আচ্ছা সুমিকে তোর কেমন লেগেছে? এটা কেমন কথা? তুমি কি তাকে নতুন দেখছো? আরে বল না। ভাবি হিসাবে কেমন হবে? ভালো। শুধুই ভালো? ঠিকই শুনতে চাইছো তাই বলো। তোমার মতলবটা আলাদা। আসলে ওর সাথে একটু ঝগড়া হয়েছে, আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। তো মানে বলছিলাম কি তুই একটু ফোন করো না প্লিজ। বিয়ের আগেই রাগিয়ে দিয়েছো, বিয়ের পরে কি করবে? জানি না রে, তোরা মেয়েরা যেন কেমন। ভাইয়া ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কার কথা বলছো। আমি কিন্তু ভাবিকে সব বলে দিব। খুব ক্ষমা দেব। এবার ফোনটা করো না। দিচ্ছি। শ্বাস ফোন করার সাথে সাথেই সুমি রিসিভ করলো। ফোন ধরতে দেরি, কিন্তু আশরাফের ফোনটা কেড়ে নিতে দেরি হলো না। তারপর ফোন নিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে ওদের অবস্থা দেখে সাজ সেই গড়াগি খাচ্ছে। আজ নায়লা বুটিক্স শপের একটা বড় ডিল ফাইনাল হতে যাচ্ছে, আর তারই আয়োজন খুঁটিয়ে খাটিয়ে পরীক্ষা করে দেখছে সাজ। সবকিছু ঠিকঠাক হলেই সে নিজেকে প্রমাণ করতে পারবে এবং এই ডিলটার মাধ্যমে দেশের বাইরেও বিজনেসটাকে প্রচার করতে পারবে, তাই এর গুরুত্ব একটু বেশি। আজ আর সাজ একানা, সাথে আশরাফও আছে। যাই হোক, বোনকে এগিয়ে যেতে যা যা করতে হয় সব করতে রাজি সে। অবশেষে ডিল ফাইনাল করতে এলে তাদের সাথে পরিচয় হতে গিয়ে মূলত সারপ্রাইজ এবং অবাক দুটোই হয়েছে আশরাফ এবং সাজ দুজনেই। কিন্তু দুজনের অবাক হওয়ার বিষয়টা আলাদা। আরে সাফাত ভাই, আপনি? সরি, আপনি আমাকে চেনেন? ভাই আমাকে চিনতে পারছেন না? আমেরিকার যেই ফ্ল্যাটে আপনি থাকতেন তার পাশের ফ্ল্যাটে আমিও থাকতাম, এমনকি আমাদের অনেকবার দেখা হয়েছিল। ভুলে গেছেন? মেয়ে আশরাফ, আমরা এটা নিয়ে পরে কথা বলবো, আপাতত আমরা আমাদের ডিল নিয়ে আলোচনা করি। সরি। জি অবশ্যই, চলুন মিটিংটা সম্পন্ন করি। সাজ চল আমরা এগোই। মিটিং শেষ। এই মুহূর্তে সাজ নিজের চেম্বারে যাচ্ছে, তার মাথায় কিছুই আসছে না। কেমন যেন পাগল পাগল লাগছে। ও শুধু ভাবছে যদি সাফাতি পরবর্তী বিজনেস পার্টনার হয়ে থাকে তাহলে এতদিন কেন প্রকাশে আসেনি সে, আর কেনই বা এতদিন পর সাজকে চোখের সামনে দেখেও কিছুই বলল না। আশরাফ আছে বলে। কিন্তু আমি যতটা জানি কারো পরোয়া করার মানুষ সে নয়। তাহলে কি কারণ থাকতে পারে? এতক্ষণে তো আমাকে মেরে মেরে আমার গাল দুটোই ফাটিয়ে দেওয়ার কথা তার। উফ, কিছুই মাথায় আসছে না। ভাবতে ভাবতেই নিজের চেম্বারে গেল সাজ, আর গিয়ে দেখলো সাফাত তার চেয়ারে আরাম করে বসে আছে। তোর জন্যই অপেক্ষা করছিলাম বউ। আয় কাছে আয়। অবসরে আসুন ম্যাডাম, বসুন। কি হলো, কথা বলছিস না কেন? আগের থেকে অনেক সুন্দর না সেক্সি হয়েছিস তুই। ছি, এসব কি কথা? কেন, খারাপ কি বললাম? আমি এটা বলতেই পারি। পারেন না কারণ এটা আপনার বাসা নয়, না কোনো বেডরুম, এটা একটা অফিস। তাই কথার ধরন চেঞ্জ থাকলেই খুশি হব। এক ঝটকায় সাফাত সাজের খুব কাছে এগিয়ে এলো, যেটা দেখে সাজ তার জায়গা থেকে পিছিয়ে যেতে বাধ্য হলো। কিন্তু সাফাত আরো কাছে এগিয়ে গেল। অনেকটা সময় সাজের মুখের দিকে তাকিয়ে থেকে সাফাত এমন একটা প্রশ্ন করলো যেটা শুনে সাজ বেশ অবাক হলো। আপনি কি করে জানলেন আমার ঘরে কেউ রোজ রাতে আসে? তার মানে কেউ আসে? সত্যি সত্যি আসে, তাই না? কথা ঘুরানো আমি পছন্দ করি না, সত্যি করে বলুন ওটা আপনি নন তো? ঠিক ধরেছিস, ওটা আমি। কি, সামনে কেন আসেননি? তার মানে আপনি আগে থেকেই আমার খোঁজ পেয়েছিলেন? হ্যাঁ, সেদিন যখন আশরাফ তোর হাত ধরেছিল সেদিনও আমি দেখেছি, কিন্তু কিছু বলিনি। পরে খোঁজ খবর নিয়ে জানলাম বিদেশে আশরাফ আমার প্রতিবেশী ছিল, যদিও ওর সাথে কথা তেমন ভাবে হয়নি কখনো।
মাঝে মাঝে ও নিজে থেকেই কথা বলতো, তাই সেদিন হুট করেই চিনতে পারিনি। সত্যি বলছি, সেদিন মনে হয়েছিল সত্যি তোদের দুজনকে ওখানেই মেরে ফেলি। কিন্তু আরো খোঁজ নিয়ে জানতে পারলাম আমার বন্ধু সাদাতের বোনের সাথে আশরাফের বিয়ে ঠিক হয়ে গেছে। এবং এটাও জানতে পারলাম তোকে ওরা নিজের মেয়ে হিসাবে পরিচয় দিয়েছে। কিন্তু দিন যতই যাচ্ছিল তোকে কাছ থেকে দেখার ইচ্ছেটাও প্রবল হচ্ছিল, তাই তো মাঝরাতে তোকে দেখার জন্য ছুটে যাই। কিন্তু তুই সেটা বুঝতেও পারিস না। আমি আপনার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কি? কিছু না। তারপর কি যেন মনে করে সাফাতকে ধাক্কা দিল। হঠাৎ করে ধাক্কা দেওয়ার ফলে সাফাত কিছু বুঝে ওঠার আগেই চেয়ারের সাথে বাড়ি খেলো, যার ফলে ওর কপালে বেশ কিছুটা কেটে গেছে। ঠিক এমন সময় আশরাফ চেম্বারে প্রবেশ করে। এসব দেখে দ্রুত মেডিসিনের বক্স এনে কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিল। আপনি ঠিক আছে ভাই? এটা কিভাবে হলো? আর সাজ, তুই কি করছিলি বলতো? তোর সামনে এমনটা কিভাবে ঘটলো? ওনাকে কিছু বলতে হবে না। আসলে আমি কাল সামলাতে না পেরে ওভাবে পড়ে গিয়েছিলাম, এতে আপনার বোনের কোনো দোষ নেই মি আশরাফ। তবুও আমাদের এখানেই এসেই এটা হলো। আমি অনেক দুঃখিত। কোনো ব্যাপার না। যাই হোক, আমরা আমাদের ডিলের কথায় আসি। আমি আপনাদের সবের সাথে পার্টনারশিপ হিসেবে চুক্তি করতে চাই, এবং এটা আজ থেকেই। যদি আপনারা রাজি থাকেন। এটা তো খুশির খবর। আমাদের কোনো আপত্তি নেই, তাই না সাজ? না কিন্তু? কিন্তু কিসের? তুইও তো এটাই চাইছিলিস। তাহলে কি আমরা চুক্তিপত্রে সাইন করতে পারি মিস সাজ? হ্যাঁ, অবশ্যই। অফিসের কাজকর্ম সেরে দুই ভাই বোন বাড়ি ফিরে এলো। যেহেতু সামনে বিয়ে, তাই অনেক কেনাকাটা বাকি এখনো। নায়লা খান তাই সাজকে তাড়া দিয়ে বলল সে যেন সুমি এবং আশরাফের সাথে যায় কেনাকাটা করার জন্য। তাছাড়াও সাজের পছন্দ বেশ ভালো। অল্প সময়ের মধ্যেই যে কোনো জিনিস পছন্দ করতে পারে। এতে সময় এবং শ্রম দুটোই কম হয়। এবং বিয়ের কার্ড কোন ডিজাইনের হবে তাও সাজকেই পছন্দ করে অর্ডার করতে বললেন। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে বেরিয়েও গেল আশরাফ এবং সাজ। যাওয়ার পথে সুমিকে নিয়ে নিবে গাড়িতে, তাই একটু আগেই বের হলো। আচ্ছা, তুই কি সাফাত ভাইকে আগে থেকে চিনিস? হঠাৎ এই প্রশ্ন কেন ভাইয়া? আমি দেখেছি তুই ওনাকে দেখে কেমন একটা ঘাবড়ে গেছিলিস। তাছাড়াও যখন সাফাত ভাইয়ের কপাল কেটে গেল তুই কেমন একটা ভয় পেয়ে গেছিলিস। আমি সবটাই লক্ষ্য করেছি, কিন্তু কিছু বলিনি। এবার তুই বল। তুমি যেমন ভাবছো তেমন কিছুই না ভাইয়া। এবার কথা বাদ দিয়ে তুমি ড্রাইভ করো ভালো করে। সুমি আপু অপেক্ষা করছে তো। কথা ঘুরাচ্ছিস? সমস্যা নেই, সত্যিটা আমি ঠিক বের করব। শপিং করতে এসে আরেক ঝামেলা। বলা নেই কোয়া নেই, সাফাত এসে হাজির। যদিও সে বলেছে সে এখানে একটা কাজে এসেছে, কিন্তু সাজের সেটা একদম সত্যি বলে মনে হলো না। কারণ সাফাতের চোখমুখী বলে দিচ্ছে যে সে এখানে সাজকে দেখতেই এসেছে, কিন্তু বেচারা আশরাফ তা বুঝতেই পারেনি। নাকি বুঝেও না বুঝার ভান ধরে আছে, সেটাও তার মুখ দেখে বোঝার উপায় নেই। সমস্যা নেই, আপনি যখন এসে গেছেন তাহলে আমাদের সাথে থাকতে পারেন। এটা বিজনেস পার্টনার হিসেবে নয়, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে ছোট্ট একটা অনুরোধ। কিন্তু তোমরা তো এখানে তোমার বিয়ে শপিং করতে এসেছো, সেখানে আমি কি করব? এর মধ্যেই সুমিও কথা বলে উঠল। আপনি থাকলে কিন্তু ভালো হবে ভাইয়া। সাদাত ভাইয়া তো একটু শহরে গেছে কাজে, আমার বড় আপনি থাকলে আর ভালো লাগবে। তাছাড়া যদি ভাইয়া শোনে যে আপনার সাথে দেখা হয়েছে কিন্তু আপনার সাথে ছিলাম না বা আপনাকে আমাদের সাথে থাকতে বলিনি, তাহলে আমাকে খুব বকবে। থাক না ভাইয়া, সে যখন যেতে চাইছে না তোমরা এত জোর করছো কেন? সাজ, আচ্ছা ঠিক আছে, থাকবো। ধন্যবাদ ভাই, চলুন তবে। গায়ে হলুদের জন্য সবাই একই কালারের শাড়ি নিয়েছে, হালকা সবুজ হলুদের কম্বিনেশন আর লাল পেরের শাড়ি। বাড়ির সবার জন্য শপিং করা শেষ, এখন শুধু সুমির বিয়ের জন্য শাড়ি আর রিসেপশনের জন্য গাউন নেওয়া বাকি। সাজ তেমন কিছু না নিলেও আশরাফ দুজনের জন্য সেম শাড়ি দেখাতে বলল, কিন্তু সাজ কিছুতেই শাড়ি নিবে না। অবশেষে আশরাফের জোড়াজড়িতে একটা সিল্কের শাড়ি নিল, সেটা অবশ্যই সাফাত পছন্দ করে দিয়েছে।
সাজ প্রথমে নিতে না চাইলেও সাফাতের কড়া চোখের দিকে তাকিয়ে আর দ্বিমত করেনি। সুমির জন্য ব্লু রঙের একটা সুন্দর বেনারসি নেওয়া হলো। এটা আশরাফ পছন্দ করে দিয়েছে। তারপর গাউনের দোকানে গিয়ে সাফাত বলল সে রিসেপশনের জন্য ড্রেস কিনে দিবে, এটা বড় ভাই হিসেবে ছোট বোনের জন্য সামান্য উপহার। তারপর বর কনের জন্য ম্যাচিং করে শেরওয়ানি ও মেয়ের জন্য গাউন কিনে দিয়ে সাজের জন্য একটা সুন্দর গাউন কিনল। আশরাফ এবং সুমির জন্য কলা পাতা রঙের ড্রেস এবং সাজের জন্য কালো একটা গাউন। খুব নর্মাল কিন্তু বেশ ইউনিক দেখে মনে হবে সাজের জন্য স্পেশাল ভাবে তৈরি করা। নিজের জন্য সেম রঙের একটা পাঞ্জাবি নিল সাফাত। সে যে এই উদ্দেশ্যে এখানে এসেছে এটা সাজ খুব ভালো করেই জানে। সাফাত বেশ খুশি নিজের উদ্দেশ্য পূরণ করতে পেরে। তারপর লহু সাবধানে সবার আড়ালে সাজকে চোখ মারল, যেটা দেখে সাজ ঘিমড়ি খেল। অশোক হলো, স্যার আপনার একটা কথা বলবো। বলো মিরাজ। আপনি ভাবিকে কেন বলছেন না যে আপনি কি কাজ করেন, আপনার পেশা কি? সময় আসেনি মিরাজ। আপাতত আমি মেয়ে বাজার চক্রটাকে ধরতে চাইছি। সাজকে আমি পরেও বলতে পারবো। কিন্তু স্যার আপনি হয়তো ভুলে যাচ্ছেন তারা কিন্তু ভাবিকেও বেঁচে দিতে চেয়েছিল। ভাগ্যিস ভাবি সেদিন পালিয়েছিল আর খান সাহেবের মতো একজন মানুষের সাথে তার পরিচয় হয়েছিল, তাই সে সেই যাত্রায় রেহাই পেয়েছিল। কিন্তু ভাবুন তো যদি এমন না হতো, যদি আপনি ভাবিকে আর খুঁজে না পেতেন তখন। মিরাজ এসব কি বলছো তুমি? স্যার আমি বলতে চাইছি আপনার ভাবির সাথে এই বিষয় নিয়ে কথা বলা দরকার। কথাটা ঠিক বলেছ, আগে তো ভেবে দেখিনি। গুড জব। একে আপনি আজও এসেছেন, বের হন রুম থেকে। আমি এখানে একটা জরুরি কথা বলতে এসেছি। কি কথা? তুই তো চিঠিতে লিখিসনি যে তোকে কে বা কারা বিক্রি করতে চেয়েছিল বা কারা মারতে চেয়েছিল। আমি সেটাই জানতে এসেছি, বল কি হলো কি সাজ, বল আমায় ওরা কারা ছিল। আমি জানি না তারা কারা ছিল। মানে কি তাহলে তুই কি করে জানলি যে তোকে কেউ বিক্রি করে দিবে? আমি বলতে পারবো না, আর বললেও আপনি বিশ্বাস করবেন না। তাই ভালো এটাই হবে যে আপনি নিজে খুঁজে বের করুন। তার মানে তুই জানিস? দেখুন ওরা অনেক ভয়ঙ্কর, আর তাছাড়া এক দুজনকে ধরলে কিছুই হবে না। ওদের মাথার উপরে যে ছুরি ঘোরাচ্ছে তাদের ধরতে হবে। আমাকে ওরা যে কয়দিন আটকে রেখেছিল আমার চোখ বাঁধা ছিল। শুধু যখন খাবার দিত তখন হাত দুটোই খোলা হতো। তবে তবে কি? আমার মনে হয় ওদের মূল জিনিসটাকে আমি চিনি। দেখিনি, তবে গলার স্বর শুনেছি, খুব চেনা চেনা লেগেছে। যদিও সাজ জানে সেকে, তবে এভাবে বললে সাফাত বিশ্বাস করবে না, উল্টো ওকেই ভুল বুঝবে, তাই বলল না। কার মতো লেগেছে বল? আমি মনে করতে পারছি না, কিন্তু একটা কথা বলতে পারি যেটা আপনার জন্য উপকারে আসবে। কি কথা? আমার মনে হয় আপনার গ্রামের বাড়িতে গিয়ে কিছুদিন থাকা উচিত। আমি শিওর সেখান থেকে কোনো না কোনো ক্লু আপনি পেয়ে যাবেন। তোকে কিছু বলার আছে আমার। বলুন। ভেবেছিলাম এখন বলবো, কিন্তু এখন ভেবে দেখলাম সময় আসেনি। আপনি কি আর কিছু জানতে চান? আমার খুব ঘুম পেয়েছে। আমি খুব ভালো করেই জানি সাজ তুই সব জানিস এবং সবটা জানিস, কিন্তু আমাকে বলতে চাইছিস না। যদি এমন হয় না তোকে আমি ছাড়বো না। বলেই হন হন করে যেদিক দিয়ে এসেছিল আবার সেদিকে দিয়েই চলে গেল। সরি, আমি এমনটা করতে চাইনি। আমার জন্য বাবা ছেলের মধ্যে কোনো ঝামেলা হোক এটাও আমি চাই না। যদি কিছু জানার হয় নিজ থেকে জানুন, আমি সব সময় আপনার পাশে আছি। কিন্তু এই কথাগুলো সাফাত শুনল না। সে ততক্ষণে চলে গেছে, এটাই সাজের ধারণা, যেটা একেবারেই সত্য নয়। সাফাত সে সময় দরজার আড়ালে লুকিয়ে ছিল, যা সাজ দেখেনি। তার মানে বাবা এর পেছনে আছে। আমাকে আজই গ্রামে যেতে হবে। রাত তখন আনুমানিক 1টা ছুঁই ছুঁই। এই সময় সাধারণত সর্দার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু সাফাতের মনে হলো অন্য দিনের তুলনায় আজ বাড়িটা বেশ মানুষের আনাগোনা বেশি। বাড়ির বাইরে দুটো প্রাইভেট কার দেখেই সাফাত এটা বুঝল। মেইন দরজাটা হালা ধাক্কা দিল, সাথে সাথে দরজাটা খুলে গেল। কি অদ্ভুত, বাড়ির লোকজন কারোর কোনো দেখা নেই। আর কেউ না থাকলেও মা অথবা ভাবিমা বসার ঘরে থাকবেই, কারণ এই দুজন মানুষই আছে যারা অনেক রাত করে ঘুমায়।
এদিকে সাফাতের বাবার ঘর থেকে অনেকের কথাই শোনা যাচ্ছে, তাই সেদিকেই এগিয়ে গেল সাফাত, কিন্তু কোনো কথা বলল না। এবার আপনি বলুন সর্দার সাহেব, আপনি কি ঠিক করলেন? আমাদের 20 কোটি টাকা ফেরত দেবেন, নাকি পুলিশের কাছে গিয়ে আপনার সব কথা ফাঁস করে দেব? এভাবে কইেন না জমিদার বাবু, আমি আপনাকে সবার টাকা ফেরত দিব, দয়া আমার কিছুদিন সময় লাগবে। শুনেছি আপনার শহরে একটা বিজনেস আছে, সেটা আপনার ছোট ছেলে দেখাশোনা করে। আমরা এটাও জেনেছি যে সেখান থেকে বেশ ভালো আয় হয় আপনার। তাহলে তো আপনার কাছে সামান্য 20 কোটি টাকা ম্যানেজ করা কোনো ব্যাপারই না। আমি মানলাম যে আমার একটা বিজনেস আছে, কিন্তু এখানকার বিজনেসের কথা আমার ছেলে জানে না, আর ওর কাছে টাকার কথা কইলে আমারে সন্দেহ করব। এটা আমি চাই না। দেখুন সর্দার সাহেব, হয় আপনি আমাদের টাকা ফেরত দিন, আর নয়তো 10 দিনের মধ্যে 50টি মেয়ে জোগাড় করে দিন। এটা যদি পারেন তাহলে আপাতত আপনাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। -50টা মায়া মানে এটা তো এখন সম্ভবই না। তাছাড়া এখনকার পরিস্থিতির সম্পর্কে আপনারা তো সবই জানেন। এটা আমাদের দেখার বিষয় না। আপনাকে সময় দিলাম 3 দিন, আপনি ভেবে দেখুন কোনটা করবেন। দেখুন, আমরা আপনাকে এই সুযোগটা দিতাম না, দিচ্ছি কারণ আপনার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক। তাই যদি এর কোনোটা আপনি না করেন তাহলে আপনি খুব ভালো করেই জানেন আপনার ঠিক কি করব আমরা। কথাটা মাথায় রাখবেন। লোকগুলো চলে গেছে অনেক আগেই, কিন্তু সাফাত এখনো ঠায় দরজার আড়ালেই দাঁড়িয়ে আছে। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা সে কি শুনল? আর দাঁড়ালো না সেখানে। আড়ালে সবটা শুনলেও তেমন ভাবে ক্লিয়ার হতে পারলো না, তাকে খোঁজ নিতে হবে। এতক্ষণ হয়ে গেল কিন্তু মা বা ভাবিমাকে কোথাও দেখা গেল না। এবার এসব ছেড়ে আগে কাউকে একটা ফোন করলো সাফাত। সবটা বুঝেছো তো, নাকি আবার বোঝাতে হবে? না স্যার, বুঝেছি। আপনি যেমনটা বললেন তেমনটাই হবে। কিন্তু স্যার? আবার কি? বলছিলাম যে উনি তো আপনার বাবা। ছেলে হয়ে বাবার বিরুদ্ধে এমন একটা সিদ্ধান্ত নিলেন, ভেবে নিয়েছেন তো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি যা করছি নিজের কেসের জন্য আর সত্যিটা সামনে আনার জন্য, সুতরাং তুমি তোমার ডিউটি করো। ওকে স্যার, কাজ হয়ে যাবে। ঘুম রাখছি এখন। আম্মা। সাফাত, আব্বা আমার কখনো এলা তুমি? ভাবিমা কোথায় আম্মা? মানে আছে কোথাও আশেপাশে হয়তো। না, নেই। আমি কখন এসেছি জানেন? আরো 2 ঘন্টা আগে। এর মধ্যে ভাবিমাকে আমি কোথাও খুঁজে পাইনি, এমনকি তার ঘরেও না। আর তার ঘর দেখে আমি যেটা বুঝেছি, ওই ঘরে তিনি বেশি কিছুদিন ধরেই নেই। হ্যাঁ, সে তো তার বাপের বাড়ি গেছে। বাড়ির কথা নাকি খুব মনে পড়ছিল, তাই? মিথ্যে কথা। ভাইয়া মারা যাওয়ার পর আমি ভাবিকে এ বাড়ি ছেড়ে কোথাও যেতে দেখিনি, এমনকি পুকুর পাড়েও না। তাহলে কি এমন হলো যে সে হঠাৎ করে বাপের বাড়ি চলে গেল? আজ আপনাকে সব সত্যি বলতেই হবে আম্মা। বলুন, পাগল হইছ? আগে হাত মুখ হয়ে আসো, পড়ে যা হুননের হইল। বাবা তাকে সরিয়ে দিয়েছেন, তাই না? আর আপনিও সব জানেন। সাজের এবাড়ি ছেড়ে যাওয়ার পেছনেও তার হাত আছে, এটাও আপনি জানেন। আমাকে সব বলুন আম্মা। সেদিনের পর সর্দার সাহেবের রাতের ঘুম হারাম হয়ে গেছে যখন সে জানতে পারল যে তার ছেলে তাকে সন্দেহ করছে। সাফাতকে সে ভালোবাসে, কিন্তু নিজের ব্যবসার চেয়ে কম। তার কাছে টাকাই সব। সে ভেবে নিয়েছে যদি তেমন কিছু হয় তাহলে প্রয়োজনে সাফাতকেও তার রাস্তা থেকে সরিয়ে দিবে। আর 2 দিন পর আশরাফের বিয়ে, খান বাড়িতে সেই আয়োজনই চলছে। এদিকে গত 3 দিন সাফাতের কোনো খবর নেই। খুব চিন্তায় আছে সাজ নিজেও। সেদিন সাফাত যাওয়ার পর আর একবারের জন্য সাজের সাথে কথা বলেনি বা কোনো ফোন কলও করেনি। এটাই বেশি ভাবাচ্ছে সাজুকে। কি এমন হলো যে একটা ফোন পর্যন্ত করলো না সাফাত? কিরে সাজ, কি ভাবছিস? বাবা, বসো না, দাঁড়িয়ে আছো কেন? এখন বসার কথা বলছিস? আমি কিন্তু অনেক আগেই এসেছি। খেয়াল করিনি বাবা। কিছু লাগবে? না। দেখলাম তুই বসে বসে খুব গভীর চিন্তায় আছিস। তা কি ভাবছিস এত? তেমন কিছু না বাবা।
আসলে আমার এত মানুষ দেখে কেমন আনইজি লাগছিল, তাই এখানে বসে আছি। ঠিক তো? হ্যাঁ, একদম। বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে। সারাদিন কাজ শেষে সবাই এখন একটু শান্তির ঘুম দিচ্ছে। দুদিন পর বিয়ে, তাই কাজের চাপটা একটু বেশি। সাজ ঘুমোচ্ছে। আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। সারাদিন সেও কাজ করেছে, তাই একটু বেশি ক্লান্ত সে। হঠাৎ মনে হলো সাজের পাশে কেউ শুয়েছে। প্রথমে মনের ভুল ভেবে চোখ খোলেনি সাজ, তবে পর মুহূর্তেই সাফাতের কথা মাথায় এলো। এক ঝটকায় শোয়া থেকে উঠে বসেই পাশে তাকিয়ে সত্যি সত্যি সাফাতকে দেখতে পেল। অবাক তো হলোই, সাথে বিশাল বড় একটা ঝটকা খেল। তাকিয়ে না থেকে মাথায় একটু হাত বুলিয়ে দিত, খুব ঘুম পেয়েছে। তার আগে বলুন, আপনি এখানে কেন? আর এলেন কি করে? কেউ দেখেনি আপনাকে? হ্যাঁ, দেখেছে তো। কি? কে দেখেছে? শ্বশুর আব্বা। পাগলের মতো আবল তাবল বকছেন কেন? বাবা দেখলো আর আপনাকে আমার ঘরে আসতে দিল। দিল তো। ওসব পরে শুনবি, আমাকে একটু ঘুমোতে দে। বলেই সাজের কোলে মাথা দিয়ে আবার শুয়ে পড়ল সাফাত। শোন, তুই আমার বউ, তাই তোর ঘরে আমি আসতেই পারি। এতে অন্যদের সমস্যা থাকলেও আমার কোনো সমস্যা নেই। তাই এসব আমাকে আর কখনোই বলবি না। বোঝা গেছে কি বললাম? জানিস সাজ, এভাবে দূরে থাকতে আর ভালো লাগছে না আমার। আমার সাথে কেন থাকিস না তুই? বউ থাকতেও বউ ছাড়া থাকছি, এটা আমার ডিপার্টমেন্টে আমার জন্য কতটা লজ্জার বিষয় জানিস তুই? ডিপার্টমেন্ট মানে? এত প্রশ্ন কেন করছিস তুই? আরে আমি কখন? চুপ করো না বউ। তারপর আর কথা বললো না কেউই। সাফাত ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই। সাজ এক মনে তাকিয়ে আছে সেই দিকে। কতদিন পর মানুষটাকে এত নিখুঁত ভাবে দেখছে, অথচ এই মানুষটা তার স্বামী। যেখানে তাদের রোজ একসাথে থাকার কথা, এক ঘরে থাকার কথা, এক বিছানায় থাকার কথা, সেখানে তাদের দূরত্ব আজ কতখানি, তাই ভাবছে সাজ। প্রায় ঘন্টা পার হয়ে যাওয়ার পর সাফাত ঘুম থেকে জেগে গেল। সাজ এখনো এক মনে কিছু একটা ভেবে চলেছে। সাফাত যে উঠে গেছে সেটা তার খেয়ালই নেই। খিদে পেয়েছে, খেতে দে তো। আপনি কিছু খাননি? খেলে কি তোকে বলতাম গাদি? জলদি যা, খাবার নিয়ে আয়। অপেক্ষা করুন, নিয়ে আসছি। রান্নাঘরও গিয়ে দেখলো সেখানে কোনো খাবার নেই, শুধু ভাত ছাড়া। ফ্রিজে মাছের তরকারি আর ডাল পেয়ে গেল, সেটাই এখন গরম করছে সাজ। হঠাৎ কারো কথায় পিছনে ফিরে দেখলো খান সাহেব দাঁড়িয়ে আছে। এত রাতে রান্নাঘরে কি করছিস মা? এখন কি বলবো বাবাকে? কিরে, কিছু বল। খা, খাবার গরম করছি বাবা। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কার জন্য তাই জানতে চাচ্ছি। তোর তো এত রাতে খাওয়ার অভ্যাস নেই। আমিই খাবো বাবা। আসলে হুট করেই খিদে পেয়ে গেল তো তাই। খান সাহেব একটু মুচকি হাসলেন। মেয়ে যে তার কাছে কিছু লুকুচ্ছে তা সে বেশ জানে, তবু তিনি ইচ্ছে করেই সাজকে এসব প্রশ্ন করছে। কিন্তু আমার জানা মতে তুই তো ফ্রিজের খাবার পছন্দ করিস। তেমন গরম টরম তো করতে দেখিনি কখনো। উফ বাবা, আগে দেখনি তাই বলে এখনো দেখবে না, এটা কোথায় লেখা আছে? আর তাছাড়াও তুমি এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? মিষ্টি খাচ্ছিলে লুকিয়ে লুকিয়ে, তাই না? ঈশ্বরে ধরা খেয়ে গেলাম। আমি কেন মিষ্টি লুকিয়ে খেতে যাব? আচ্ছা তুই বরং খা, আমি যাই কেমন? এখন কেন পালাচ্ছ? দাঁড়াও। খুব তো আমাকে বিব্রত করছিলে, এখন কেন পালালে? ভাগ্যিস বুদ্ধি খাটিয়ে মিষ্টির কথাটা বলেছিলাম, নইলে আজ ধরাই খেয়ে যেতাম। নিন আপনার খাবার। আপনি জানেন এই খাবার আনতে গিয়ে বাবার কাছে ধরা পড়ে গেছি আমি। আচ্ছা তারপর কি হলো? মানে তুই কি বললি তাকে? কি বলবো বলেছি আমি খাবো। কেন খাবে তো তোর জামাই, তাহলে মিথ্যে কেন বললি? আপনার মাথা ঠিক আছে? বাবা তো আর আমাদের কথা জানেন না। এবার তাড়াতাড়ি খেয়ে নিন। খাইয়ে দে। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, প্লিজ। তারপর আর কোনো কথা বাড়ালো না সাজ। সাফাতকে খাইয়ে দিয়ে প্লেট কিচেনে রেখে এসে দেখলো সাফাত পূর্বের ন্যায় আবারও শুয়ে পড়েছে। এবার আর সে জেগে নেই, ঘুমিয়েছে। সাজ হওয়ার কিছু না ভেবে সাফাতের পাশে শুয়ে পড়ল।
সকালে সাজের ঘুম ভাঙল কারো চিৎকার শুনে। ধরফড়িয়ে উঠে বসলো চটজলদি। পাশে তাকিয়ে দেখলো আশরাফের ছোট খালা মিসেস রেনু দাঁড়িয়ে আছে। মূলত তার চিৎকারেই ঘুম ভেঙেছে সাজের। কি হয়েছে খালামণি, এভাবে চিৎকার করছেন কেন? বেশরম মেয়ে, চিৎকার কেন করছি বুঝতে পারছো না? কে এটা? এর সাথে রাতে একসাথে থেকেছো তুমি? এতক্ষণে মাথায় এলো সাজের যে মিসেস রেনুকার কথা বলছেন। সাফাতের দিকে একবার তাকিয়ে সাজ আবার মিসেস রেনুর দিকে তাকিয়ে বলল, খালামণি আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা তেমন নয়। উনি আসলে, থাক অনেক হয়েছে। আমার আপা অনেক সরল বুঝলে, তাই তোমার মতো একটা চরিত্রহীন মেয়েকে নিজের মেয়ে বানিয়ে রেখে দিয়েছে। আর দুলাভাইয়ের কথা না হয় বাদই দিলাম, আমি সবাইকে বলবো তোমার চরিত্রের কথা। প্লিজ খালামণি চুপ করুন, আমার চরিত্র নিয়ে আর বাজে কথা বলবেন না আপনি দয়া করে। কি হয়েছে সাজ, কাঁদছিস কেন তুই? দেখুন না খালামণি আমাকে কিসব বলে যাচ্ছেন, আমার কোনো কথাই শুনতে চাইছেন না। আগে কান্না বন্ধ কর। চেঁচামেচি ইতমধ্যেই সবার কানে চলে গেছে। খান সাহেব এবং নায়লা খান এলেন সাজের ঘরে। পিছন পিছন আশরাফও এলো। কি হয়েছে খালামণি, এভাবে চিৎকার কেন করছো সাজের ঘরে? আরে সাফাত ভাই, আপনি এত সকালে এই ঘরে কি করছেন? ভাইয়া প্লিজ তুমি আমায় ভুল বুঝো না। খালামণির কথা বিশ্বাস করবে না তুমি। কান্না করছিস কেন বোন, কি হয়েছে সব বল আমায়। আর উনি এইভাবে তোর ঘরে কি করছেন? সবাই চুপ করো। খান সাহেবের কথা এবার সবাই থেমে গেল। সবাই এখন খান সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে। সাজ তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে। আচ্ছা আমি বুঝতে পারছি না তুমি সবাইকে চুপ করিয়ে এখন নিজে কেন চুপ আছো। আর রেনু তুই সাজকে কি বলেছিস আমি সব শুনেছি। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, এসব তুই কি করে বলতে পারিস বলতো? আরে আপা তুই তো দেখিসনি, আমি দেখেছি এরা দুজন কিভাবে ছি, আমার বলতেও লজ্জা লাগছে। অনেক হয়েছে খালাম্মি, তুমি আমার বোনের ব্যাপারে আর একটা বাজে কথা বলবে না, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। আহা আশরাফ, এটা কেমন স্বভাব তোমার? আমি তোমার মা কথা বলছি তো। আসলে ভুলটা আমারই, আমার উচিত ছিল তোমাদের সব সত্যিটা বলা। কিসের সত্যি বাবা? আসলে সাফাতকে আমি চিনি। মনে আছে তোমাদের চাকরিতে থাকা অবস্থায় আমি একবার অনেক বিপদে পড়েছিলাম। আমার গুলি লেগেছিল। তখন আমার জীবন মরণ অবস্থা, ওই সময় সাফাতি আমাকে বাঁচিয়েছিল শত্রুদের হাত থেকে। কিন্তু আমি তোমাদের বলেছিলাম সামান্য অ্যাক্সিডেন্টে হয়েছে। কিন্তু পরে তুমি গুলি লাগার কথাটা আমায় বলেছিলে শুধু আশরাফ জানে না, ও চিন্তা করবে বলে। হ্যাঁ, কিন্তু তোমরা আরো একটা কথা কেউই জানো না। কি কথা? আসলে সাফাত আমাদের সাজের স্বামী। ওদের অনেক আগেই বিয়ে হয়েছে। এটা তোমরাও জানো, শুধু ওর স্বামীকে চিনতে না। আজকেও যখন এলো আমি ওকে ফিরিয়ে দিতে পারিনি, কারণ সাজের কাছে আসার অধিকার ওর আছে। আর স্বামী স্ত্রী এক ঘরে থাকবে এটাই স্বাভাবিক, এতে এত চিৎকার চেঁচামেচি করার কিছু নেই রেনু, এটা তোমার বোঝা উচিত ছিল। আর সাথে এটাও বোঝা উচিত ছিল যে এটা খান সাহেবের বাড়ি। চাকরি ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু আমি না চাইলে এই বাড়িতে একটা মশাও আসার অনুমতি নেই, এটা তুমি জানতে না। আর যখন তুমি ওকে দেখেছই চেঁচামেচি না করে আর কাছে জানতে চাইতে নাকি কুবুদ্ধি দিয়ে সব বুদ্ধি খেয়ে ফেলেছো তুমি। দুলাভাই এসব আপনি কি বলছেন? কেন বুঝতে পারছো না? যাই হোক, তুমি যেটা করেছো অন্যায় করেছো। আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলেছো। আমার স্ত্রীর মেয়ে এবং আমার ছেলের বোনকে তুমি চরিত্রহীন বলেছো, তাই তুমি এখনই এই মুহূর্তে ওর লাশে ক্ষমা চাইবে। দুলাভাই আমি ওর কাছে ক্ষমা চাইব। আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ চাইবে। থাক না বাবা, খালামণি ভুল করেছে ঠিকই, কিন্তু সে আমার গুরুজন, তাই তাকে ক্ষমা চাইতে হবে না। আমি এসব নিয়ে আর কথা বলতে চাইছি না। আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো। তবে আমার একটা কথা বলার আছে। কি কথা? সবকিছু ভেবে চিনতে দেখলাম যে তোদের যেহেতু বিয়েটা তেমন ঘটা করে হয়নি আর তেমন কেউ জানেও না, তাই কাল আশরাফের সাথে সাথে তোদের বিয়েটাও আবার দিয়ে দেবো, কি বলিস সাজ? কিন্তু বাবা, আমি এই নিয়ে আর কথা শুনতে চাই না, যা বলার তা আমি বলে দিয়েছি।
এবার তোমরা কথা বলো, আমি যাই গায়ে হলুদের ব্যবস্থা কেমন কি হলো দেখে আসি। সাজ সেই কখন থেকে চুপ করে খাটের এক কোণে বসে আছে। সাফাত এক হাঁটুর উপর ভর দিয়ে সাজকে পর্যবেক্ষণ করছে। এত ভাবার কি আছে সেটাই বুঝতে পারছে না সাফাত। আস্তে আস্তে সাফাত সাজের পাশ ঘেসে বসলো, তাতেও সাজ এক চুল পরিমাণ জায়গা থেকে নড়চড় করলো না। বরং ভাবটা এমন যে তার আশেপাশে যে কেউ আছে সেদিকে তার কোনো খেয়াল নেই। কি এত ভাবছিস বউ? কিরে মুখে কি টেপ লাগিয়েছিস? আর এত মরা কান্নার কি হলো? আজ যা হয়েছে সব তোর জন্য হয়েছে। আমি তো আগেই সবাইকে বলতে চেয়েছিলাম আমাদের ব্যাপারে। তুই বলতে দিসনি, এখন এতকে দিয়ে কি হবে? আপনি চুপ করবেন। আমার ভালো লাগছে না কিছু। আমি একটু একা থাকতে চাই। হবে না। এতদিন অনেক একা একা থেকেছিস শুধু আমি থাকতে দিয়েছি বলে। এখন আমার তোকে প্রয়োজন, আমার বউকে প্রয়োজন। তুই একা থাকতেই পারিস, কিন্তু আমি আমার বউ ছাড়া থাকতে পারবো না। না মানে না, এটা আর হ্যাঁ হবে না। এখন বিয়ের জন্য প্রস্তুতি নেই। কোনো কিছু বলেই লাভ হবে না। যদিও আঙ্কেল আমার রাস্তাটা সহজ করে দিয়েছেন। তিনি নিজে থেকে বিয়ের কথা না বললে আমিই বলতাম। আর যাই হোক, বউ থাকতেও বউ ছাড়া থাকা আমার পক্ষে আর সম্ভব না। সরি, মানে কাল সত্যি সত্যি বিয়েটা হবে। আমাকে তোর মিথ্যুক মনে হচ্ছে নাকি আঙ্কেলকে? সে তুই ভাবতেই পারিস বিয়ে কাল হবেই। এখন চুপচাপ শুয়ে পড়তো। এখন মাত্র ভোর 5টা। আমি আরো একটু ঘুমবো। ততক্ষণ তুইও এখানেই থাকবি। বিয়ে বাড়িতে কত কাজ থাকে জানেন আপনি। এভাবে মরার মতো ঘুমবো কি করে? আপনি ঘুমান, আমি যাচ্ছি। এক পা ঘর থেকে বের করলে ঠ্যাং ভেঙে রেখে দেব সাজ। যেটা বলছি সেটা কর, আমার পাশে শুয়ে পড়। তোকে কেউ ডাকতে আসবে না। কাজের জন্য অনেক মানুষ আছে, তারা সব দেখে নিবে। তাছাড়া বিয়ের কনে দিয়ে কেউ কাজ করাবে না। সাজ বুঝে গেছে আর কিছু বলে কোনো লাভ নেই। এরা কেউ তার কথা শুনবে না। কাল আবারও তাকে বউ সাজতেন হবে, যদিও আগের বার বউ সাজেনি সে। বেশি কিছু ভাবতে গিয়ে অসুস্থ হলে কিন্তু তোর খবর আছে। ঘুম থেকে উঠে সাজ স্তব্ধ। ছিছি, কি ভাবছে সবাই। এদিকে সাফাত এখনো সাজকে ছাড়ছে না। জেগেছে অনেক আগেই, তবুও ইচ্ছে করেই ধরে রেখেছে সাজকে। এদিকে বেলা বাজে 11টা, অথচ সাজ এখনো নিচে নামেনি। এবার নিজেরই খুব লজ্জা আর বিরক্ত লাগছে। আর কত সময় এভাবে ধরে রাখবেন বলবেন আমায়? সবাই কি ভাবছে? যার যা ভাবার ভেবে নিক, সেটা তোর কেন ভাবতে হবে? এবার কিন্তু সত্যিই বাড়াবাড়ি হচ্ছে। আপনি শুয়ে থাকুন না, আমাকে যেতে দিন তো। ঠিক আছে, এবারের মতো ছেড়েই দিলাম। সাজ আর দেরি করলো না, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে চলে গেল। সাজ যাওয়ার পরই সাফাত নিজের ফোনটা হাতে নিয়ে মিরাজকে কল করলো। ওদিকের কি খবর? সব ঠিক আছে স্যার। খুব সম্ভবত আজ আপনার বাবা সেই ভাঙা বাড়িতে যাবেন যেটার কথা আপনি বলেছিলেন, আর যারা আপনার বাবার কাছে টাকা পেত তাদের শর্ত অনুযায়ী আজ মেয়েগুলো দেওয়ার কথা। ঠিক আছে, টাইমটা আমাকে বলবে, আর হ্যাঁ কল করবে না, যা বলবে মেসেজ করে কেমন? ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না। এখন রাখছি। বিজেল 4টা। খানবাড়িতে লেগেছে বিয়ের মৌসুম। তাও একই বাড়িতে দুটো বিয়ে। খুশিও ডাবলে পরিণত হয়েছে। এদিকে সাফাতের সেসব নিয়ে কোনো হেলদোল নেই, নেই সাজেরও। তবে দুজনের কারণ আলাদা আলাদা। সাফাত ভাবছে কি করে এই বাড়ি থেকে বের হবে, আর সাজের সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে। এই বুঝি ঘুম ভাঙলেই সব আবার আগের মতো হয়ে যাবে। খান সাহেব খুবই ব্যস্ত মানুষ। ছেলে মেয়ের দুজনেরই বিয়ে, সেই সুবাদে কাজের প্রেশারও বেশি। কিন্তু সাফাতের সাথে কথা হয়নি এখনো। তাই তিনি সময় বের করে এলেন সাফাতের সাথে কথা বলতে। সাফাত, বাবা আসবো ভেতরে? আরে আঙ্কেল, অনুমতি নেয়ার কি আছে? এটা তো আপনারই বাড়ি। তাছাড়া ছেলের ঘরে আসতে অনুমতি নিতে হয় নাকি? ছেলে মেয়ে তো এখন ছোট নেই, অনুমতি তো নিতেই হবে। আমি আসলে এসেছিলাম তোমার সাথে একটু কথা বলতে। তুমি কি ব্যস্ত আছো? তেমন কিছু না। আপনি বলুন না, কি বলবেন? আমার সিদ্ধান্তে তোমার কোনো আপত্তি নেই তো? কোন ব্যাপারে?
এই যে তোমার অনুমতি না নিয়ে তোমাদের বিয়ের আয়োজন করলাম। আপত্তি থাকলে বলতে পারো, আমি না হয় ডেট পিছিয়ে দেব। না না, কোনো আপত্তি নেই আঙ্কেল, আমার আপনার হেল্প লাগবে। হ্যাঁ বলো না, কি হেল্প লাগবে? আচ্ছা, তুমি সেই নারী পাচার চক্রের কোনো সন্ধান পেয়েছো? সেটা নিয়েই কথা বলার ছিল। আসলে তারপরে কে কে সব ঘটনা বলতে লাগলো সাফাত। যেটা বুঝলাম তাতে আগামীতে তোমার জন্য খুব কষ্টকর হতে চলেছে। কিন্তু যাই হোক, তুমি এই মুহূর্তে কারো ছেলের সাথে সাথে একজন আইনজীবীও বটে, তাই এখানে ইমোশনাল হলে চলবে না। এখন আমাকে কি করতে হবে সেটা বলো। বেশি কিছু না, আমাকে আজ সন্ধ্যার পর এখান থেকে বেরোতে সাহায্য করতে হবে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। ঠিক আছে, আমি তোমার পাশে আছি। আচ্ছা সাজ, কি তোমার কাজের ব্যাপারে কিছু জানে? এখনো কিছু বলিনি। তাছাড়া ভাবিমায়ের কথা শুনলেও খুব কষ্ট পাবে, তাই আমি ভাবছি আগে ভাবিমাকে উদ্ধার করে আনি, তারপর সব খুলে বলবো। ঠিক আছে, তোমার ভাবিমা আর মাকে নিয়ে এখানে এসো। আমি এখন যাই, দেখি কাজ কত দূরে এগোলো। তুমি তৈরি হয়ে নাও, একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তবে মুখে কোনো ভারী মেকআপ নেই, নেই আলাদা কোনো সাজসজ্জা। তাজা রজনীগন্ধা এবং লাল টকটকে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। শুধু সাজ নয়, সুমিকেও একই প্রসাধনী দিয়ে সাজানো হয়েছে। যেহেতু বিয়ের সমস্ত আয়োজন আশরাফদের বাড়িতে করা হয়েছে, তাই মেয়ে ছেলে উভয়কেই একসাথেই গায়ে হলুদ দেয়া হবে। আশরাফ আর সাফাতকে পাশাপাশি বসানো হয়েছে। দুজনের গায়েই হলুদ রঙের পাঞ্জাবি, দেখতে খুব সুন্দর লাগছে। গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গেছে। আগে ছেলে এবং পরে মেয়েদের হলুদ দেয়া হলো, এরপর বাকি সব নিয়মকানুন শেষ করে সবাই যার যার গন্তব্যে চলে গেল। এত কিছুর মধ্যে সাজ আজ তেমন কিছু খায়নি। এখন শরীর বেশ খারাপ লাগায় ফ্রেশ হয়ে ডাইনিং এ গেল। আগে কিছু খেতে হবে, তারপর আরামে একটা ঘুম দেবে। রাত প্রায় 12টা বাজে। সাফাতের এখনো কোনো খবর নেই, ফোন বন্ধ। সাজ বেশ কয়েকবার কল করেও ফোনে সাফাতকে পায়নি, বারবার ফোন বন্ধ বলা এবার খুব কান্না পাচ্ছে সাজের। হুট করে কোথায় গেল, আর না বলেই বা কেন গেল? এদিকে সেই পুরনো ভাঙ্গা বাড়ির ভিতরে একটা ঘরের মধ্যে সর্দার সাহেবের হাত পা বেঁধে রাখা হয়েছে। তার পাশে 8 থেকে 10টা মেয়ে, পাশেই দুজন চিকন মাঝবয়সী ছেলে, যারা সর্দার সাহেবের হয়ে কাজ করে। ওদের কাজ ধরে আনা মেয়েদের পাহারা দেয়া, তারপর সঠিক সময় মালিক পক্ষের হাতে তাদের তুলে দেয়া। এর জন্য বেশ টাকা পায় তারা। মিরাজ ভাই স্যার কখন আসবে? চিন্তা করো না স্বামী স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এবার সর্দার সাহেব মুখ খুললেন। তিনি এত সময় কিছু না বললেও এবার আর চুপ করে থাকতে পারলেন না। তোদের স্যার কেডা? আর তোরা জানিস কার হাত পা বাইন্ধা রাখছস? আমি হইলাম এই গ্রামের সর্দার। এখানে আমার কথাই শেষ কথা। আর তোরা সেই সর্দারের হাত পা বাইন্ধা রাখছস। আপনার 7 পুরুষের ভাগ্য ভালো যে এখনো আপনাকে স্পেশাল ডোজ দেয়া হয়নি সর্দার সাহেব। কেডা কথা কয়, সামনে আয়সা কথা কও। সামনে আসলে হার্ট ফেল করবেন না তো? তবে নিন এলাম সামনে। সাফাত বাবা। চিনতে পেরেছেন বাবা? তুমি আমার ছেলে হইয়া আমার লগে বেইমানি করলা। এখানে আমি আপনার ছেলে নই বাবা। সবার আগে আমি একজন দায়িত্ববান অফিসার, একজন দেশরক্ষক। আমার উচিত ছিল তোমার ভাইয়ের সাথে সাথে তোমারেও চিরকালের লাইগা শেষ কইরা দেয়া। তাইলে আমার আজ এই দিন দেখতে হইতো না। দুধ ভাত দিয়া কালসাপ পুষছিলাম আমি। সাজরে শত্রু ভাবার আগে তোমার কথা মাথায় রাখনের দরকার ছিল আমার। তয় আমি একটা ব্যাপার বুঝতেছি না, তুমি এই লাইনে কেমনে আইলা? কেন বিদেশে গিয়ে? কিন্তু আমি তো তোমারে ব্যবসা বিষয়ে পড়ার লাইগা বিদেশ পাঠাইছিলাম। হ্যাঁ, কিন্তু আমি সেখানে গিয়ে ব্যবসা নিয়ে পড়াশোনা করিনি বাবা, আইন নিয়ে পড়েছি, তবে গোপনে। কারণ আমাদের এখানে মেয়ে পাচারের বিষয়ে আমি আগে থেকেই জানতাম। আর ভাইয়া মারা যাওয়ার বিষয়টাও আমি মেনে নিতে পারিনি শুরু থেকেই। কারণ আমি জানতাম ভাইয়া মারা যাওয়ার পিছনে আপনার হাত আছে। তবে এটা সত্যি হোক সেটা আমি কখনোই চাইনি। আর শিওর হয়েছিলাম সেদিন, যেদিন আপনি আপনার পার্টনারদের সাথে আদের বাড়িতে কথা বলেছিলেন মুখোমুখি। সেদিন যদি আমি না আসতাম তাহলে এই সত্যিটা কখনোই জানতে পারতাম না।
তার মানে ওই দিন তুমি সত্যই আইছিলা? গিন্নি আমারে মিথ্যা কইছে। ভাবিমা কোথায়? এদের মধ্যে তো ভাবিমায়েরও থাকার কথা ছিল। কি করেছেন তাকে? তুমিই তো গোয়েন্দা, খুঁজা বাইর করো। আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না বাবা। আপনি খুব ভালো করেই জানেন তিনি এখানে নেই। তাই বলছি, নিজের ভালো চান তো বলুন সে কোথায়, নয়তো কি আমারে মারবা? তুমি পারবা না, কারণ আমি তোমার বাবা। আপনার কোনো ধারণাও নেই যে আমি কি করতে পারি। স্যার, খোঁজ পাওয়া গেছে। আমরা সর্দার সাহেবের পার্সোনাল সেক্রেটারির ফোন ট্র্যাক করেছিলাম। কালাচান হারামের বাচ্চার লাইগা আবার আমার পরিকল্পনা বেচতে গেল। গুড জব মিরাজ, ফোর্স রেডি কর। চিন্তা করবেন না স্যার, ইতিমধ্যেই আমাদের দুটো ফোর্স বেরিয়ে গেছে সেখানকার উদ্দেশ্যে। বাবা, আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু একজন অন্যায়কারীকে না। আপনি আমার ভাইকে খুন করেছেন, আমার স্ত্রীকে পাচার করার চেষ্টা করেছেন, আমার মাকে নির্যাতন করেছেন। তাই আপনার শাস্তি হতেই হতো। আমাদের আবারও দেখা হবে, তবে তখন আমি আপনাকে চিনব না। তখন আপনি শুধুই একজন অপরাধী থাকবেন। চলো মিরাজ, আর দুজন আমার সাথে এসো, বাকিরা মেয়েগুলোকে নিয়ে যাও। কিছু অফিসিয়াল কাজ আসে, সেগুলো কমপ্লিট করে সবাইকে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। রাত শেষ হয়েছে বহু আগেই। সাজ নামাজ শেষ করে ছাদে গিয়েছিল সকালের হাওয়া গায়ে লাগাতে। মূলত সাফাতের অপেক্ষাতেই ছিল। সাফাত না ফেরায় চিন্তা যেন আকাশ ছোঁয়া সাজের। নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে ভেবে বারবার ঘেমে যাচ্ছে যেন। সাজ, মা, এত সকালে ছাদে কি করছিস? বাবা, ঘুম আসছিল না তাই এসেছিলাম। সাফাত ফিরেছে? মানে তুমি জানো উনি কোথায় গেছেন? আমাকে কেন আগে বলনি? সময় হলে নিজেই সব জানতে পারবি। সাফাত নিজেই বলবে সব। যাই হোক, চটপট 2 কাপ চা নিয়ে আয়, আমরা বাবা মেয়ে মিলে সকালটা উপভোগ করি। ঠিক আছে, অপেক্ষা করো। সকালটা বেশ ভালোই কাটালো বাবা মেয়ে মিলে। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। বিয়ের সমস্ত আয়োজন যেখানে প্রায় হয়ে এসেছে, সাজের তখন মন খারাপ। সাফাত এখনো ফেরেনি, না কোনো খোঁজ আছে। এদিকে এবার খান সাহেবেরও বেশ চিন্তা হচ্ছে। সাফাত বলে গেছিল বিয়ের আগেই চলে আসবে, কিন্তু কোনো খবর নেই। এদিকে কনে রেডি, শুধু বর নেই। কাজী এবং রেজিস্ট্রার তারা দিচ্ছেন বারবার। শেষে উপায় না পেয়ে সাজ বলল ওদের জন্য অপেক্ষা না করতে। কিন্তু আশরাফ মানতে নারাজ। তার মতে বিয়ে যখন দুটো হবার কথা, দুটোই হবে, নয়তো হবে না। তারপর সাজের অনেক অনুরোধে আশরাফের বিয়েটা সম্পন্ন হয়। সাজ আর বসে থাকতে না পেরে উঠেই যাচ্ছিল, এমন সময় সাফাতের আগমন। আরে, এত কষ্ট করে এখানে এলাম কি তোমার চলে যাওয়ার জন্য? একই সাফাত, বাবা কোথায় ছিলে তুমি? সরি আঙ্কেল, আমি একটা কাজে ফেসে গেছিলাম। সরি। আচ্ছা ঠিক আছে, আগে বিয়েটা সম্পন্ন হোক বাবা। আশরাফের কথায় খান সাহেব আর কিছু বললেন না। কিন্তু জামাই তো তৈরি নয়। তাতে কি আঙ্কেল? আমার কোনো সমস্যা নেই। বলছি আমার অন্য একটা জায়গায় যেতে হবে রেজিস্ট্রির জন্য। আপনারা কি দ্বিতীয় বিয়েটা শেষ করতে চান খান সাহেব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি আপনার কাজ শুরু করুন। বিদায়ের পালা আসলেই খুব কষ্টদায়ক। এই পরিবারের কেউ আপন না হলেও কেউ কখনো বুঝতেই দেয়নি যে তারা আপন নয়। এখানে সাজের কখনো মনেই হয়নি যে সে নিজের বাড়িতে নেই, অন্যের বাড়িতে আছে। অবশেষে বিদায় হয়ে গেল। সাজকে একটা সুন্দর গাড়িতে তোলা হলো। এটা সাফাতের গাড়ি। গাড়িটা যখন খান বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এলো, হঠাৎই গাড়িটা থামিয়ে দিল সাফাত। সাজকে নামতে বলে নিজেও নেমে গেল। মিরাজ, তুমি কিন্তু চলে যেও না। গাড়ি নিয়ে সোজা আমার অ্যাপার্টমেন্টে যাবে। আম্মা আর ভাবিমাকে বলবে নতুন বউ নিয়ে আসছি সব কিছুর আয়োজন করতে। ঠিক আছে স্যার। মিরাজ গাড়ি নিয়ে চলে গেলে সাজ বলল, আমরা যাব কি করে? তাছাড়া আমার ভালো লাগছে না। হেঁটে কোথাও যেতে পারবো না। হাঁটবো কেন? আমরা তো ঘুরবো। আপনি কি মজা করছেন? এত কিছুর পরেও আপনার ফাজলামো করতে ইচ্ছে করছে। তুই আর ছোট নেই, বুঝলি তবু। আরে বাবা, আমি সরি তো। ইচ্ছে করে এমন করিনি।
একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম। যোগাযোগ করার মতো কোনো পরিবেশ ছিল না, তাই বলতে পারিনি কিছু। সরি। আচ্ছা বল, আমায় কি করতে হবে? কানে ধরবো? থাক, আর কিছুই করতে হবে না। কিভাবে ফিরবো সেটা ভাবুন। গাড়ি থেকেই বা কেন নামলেন সেটাই তো বুঝতে পারছি না। সামনে চল, গেলেই দেখতে পাবি। কিছু দূর গিয়ে একটা রিক্সা দেখতে পেল সাজ। সাফাতের ইশারায় উঠে বসলো সেটাতে। তারপর সাফাত ও উঠে রিক্সা মামাকে যেতে বললে তিনিও যেতে লাগলেন। আগে থেকেই ঠিক করা ছিল। হ্যাঁ, তোর তো ইচ্ছে ছিল এভাবে আমার সাথে রাতে ঘুরে বেড়াবি, তাই ভাবলাম আজ থেকেই কেন নয়। তারপর অনেকটা সময় নিয়ে ঘুরে বেড়ালো দুজনে। মিরাজের মেসেজ পেয়ে এবার বাড়ি ফিরতে বলল রিক্সা মামাকে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 2টা বেজে গেল। সেখানে সর্দার গিন্নি এবং রিন্দি, কিন্তু বউয়ের মুখ ঢেকে রেখেছে সাফাত, তাই কেউ এখনো সাজকে চিনতে পারেনি। এদিকে সর্দার গিন্নি বেজায় রেগে আছেন সাফাতের ওপর, কারণ সাজ ছাড়া অন্য কাউকে সাফাতের পাশে দেখতে চান না তিনি। এই নিয়ে ছেলেকে অনেক কথা শোনালেন তিনি এবং রিন্দি, কিন্তু যেই সাফাত সাজের ঘুমটাটা ফেলে দিল, দুজনেই অবাক তো হলোই, সাথে খুশিও। সাজ শাশুড়িকে জড়িয়ে ধরল, সাথে রিন্দিকেও। বুঝলে মিরাজ, এবার এদের নাটকের পালা চলবে। দেখো শুধু। এভাবে বলবেন না স্যার, অনেক দিন পর দেখা হয়েছে, এটুকু তো হবেই, তাই না? বদের হাড্ডি তো তুমি, বলেই রিন্তি সাফাতের কান টেনে ধরল। আরে ভাবিমা, কি করছেন? এখানে আমার কলিগ বউ আছে, ওদের সামনে ছিছি। বউ বরণের সমস্ত আয়োজন শেষ করে অবশেষে সাজকে সাফাতের ঘরে বসানো হয়েছে। ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে। তেমন জাঁক জমক না হলেও সাদা গোলাপের মধ্যে সাদা মোমবাতিগুলো যেন সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। অবশ্য আগেই বিয়ে হয়েছে ওদের, তবে বাসর হয়নি। সেই উপলক্ষে খুব সুন্দর এবং নিখুঁত ভাবেই সাজানো হয়েছে বাসর ঘর। যেহেতু সাদা গোলাপ দুজনেই খুব পছন্দের, তাই এই ফুলটাকেই বেছে নিয়েছে সাফাত। মূলত ঘর সাজানোর জন্যই সাজকে নিয়ে এত রাত পর্যন্ত ঘুরেছে সে। সাজের এবার খুব ঘুম পাচ্ছে। সাফাত এখনো আসেনি, তাই সাজ এই সুযোগে শাড়ি পাল্টে নিল। খুব সিম্পল একটা সুতির শাড়ি পরে সাফাতের রুমের বেলকনিতে গেল। এটা বেলকনি কম দেখে মনে হয় একটা ফুলের বাগান। বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে এখানে। পাশে বসার জন্য দুটো চেয়ার এবং একটা টি টেবিল। সাজ সেখানে গিয়ে বসলো। কিছুক্ষণ পরেই সাফাত রুমে এসে সাজকে না পেয়ে বেলকনিতে গিয়ে মনে হলো যেন কোনো হুড়পড়ি বসে আছে। কি ব্যাপার, এত রাতে বেলকনিতে কেন তুই? পিছন থেকে হুট করে কথা বলায় কিছুটা ভয় পেয়েছে সাজ। বুকে থুতু দিয়ে বেশ রাগ নিয়ে সাফাতের দিকে তাকালো। এভাবে হুট করে কোন পাগলে কথা বলে শুনি? ভয় পেয়েছি তো? খুব খারাপ। এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছিস তুই? ঘুম আসছে না, তাই এখানে বসেছি। এই গাছগুলো কি আপনি লাগিয়েছেন? ঘুম। তারপর সাফাত সাজের সামনে হাঁটু ভাঁজ করে বসে কিছু না বলেই সাজের পা নিজের হাঁটুর উপর রাখলো। এতে সাজ চমকালো, কিন্তু কিছু বলল না। সাজের পায়ে সুন্দর একজোড়া নুপুর পরিয়ে দিল। তারপর গলায় একটা ছোট্ট চেইন, এটা সব সময় পরে থাকার জন্য। পিছন থেকে সাজকে নিজের সাথে মিশিয়ে নিল। সাজ যেন এতেই জমে গেল। কিছু বলার শক্তি নেই। এভাবে অনেকটা সময় যাওয়ার পর সাফাতের হাতের ঘড়ির দিকে নজর যেতে সাজ দেখল রাত 3টা বেজে গেছে। আমার ঘুম পেয়েছে, চলুন। তবে ঘুমলো না। এই সুন্দর সময়টা সাফাত নষ্ট করতে চায়নি। চমকে দিয়ে সাজকে কোলে করে রুমে প্রবেশ করলো। সাজ বুঝলো সাফাত কি চাইছে। সেও সাড়া দিল। সাড়া না দিয়ে উপায় কি, অনেক অপেক্ষা করেছে সে আর না। সকাল শুরু হলো অন্য রকম ভাবে। সাফাত অনেক আগেই উঠে গেছে। রোজকার মতো আজও ছাদে গিয়ে মর্নিং ওয়াক করেছে। সাফাত সবে সোফায় বসে টিভি চালিয়েছে, এমন সময় খবরে দেখতে পেল বাবার মুখ। পারভেজ সর্দারের মুখটা একদিনই কেমন শুকিয়ে গেছে। খবরের প্রতিটি চ্যানেলে এখন এই মুখ। অবশেষে আইনের আওতায় আনা গেছে দেশের কুখ্যাত সেই নারী পাচার চক্রকে। গত রাতের স্পেশাল গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানের পর ধরা গেছে মূল হোতাকে। জানা গেছে এখনো 2 হোতা পলাতক, তবে খুব তাড়াতাড়ি ধরা পড়বেন তারাও।
নিজের স্বামীর মুখ টিভিতে দেখে হাত থেকে কাচের গ্লাস পড়ে ভেঙে গেল সর্দারগিন্নি। সাফাত মায়ের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়ার আগেই সাজ এসে ধরে নিলেন তাকে। খুব সাবধানে সোফায় বসালেন। রিন্তি আগে থেকেই জানতো এমন কিছু হবে। ভেঙে পড়বেন না আম্মা, জানি আপনার মানতে কষ্ট হচ্ছে। একবার ভেবে দেখুন তো, এমন এক সকালে আমিও চমকে গিয়েছিলাম নিজের স্বামীর নিথর দেহ দেখে। এক মুহূর্তেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছিল। কিভাবে নিজেকে সামলেছি আমি জানি। ভয় পাইও না বড় বউ, আমি ভাইঙ্গা পড়ি নাই। এই কাজটা আরো আগে হওয়ার ছিল, আমার বুকের মানিক যাওয়ার আগেই। আমি খুশি হয়েছি, অন্তত এবার যদি সে একটু শিক্ষা পায়। সাজ এত সময় চুপ ছিল, এবার সাফাতের কাছে এগিয়ে এলো। এসব কিভাবে হলো? আর আপনি আমাকে আগে এটা বলুন, বিয়ের আগের দিন আপনি কোথায় ছিলেন? কেন আপনাকে ফোনে পাওয়া যায়নি? আর আম্মা ভাবিমাকেই বা আপনি কিভাবে এখানে আনলেন? সাজ মাথা কি সব কথা, অনেক আয়োজন আছে, এসব নিয়ে পরে কথা কইও। কিন্তু আম্মা, আমার সবকিছু জানা জরুরি, তা না হলে আমি শান্তি পাবো না। সাজবোন, থাক এসব কথা, তুমি চলো, আমি তোমারে রেডি কইরা দেই, একটু পর প্রতিবেশীরা আইব তোমারে দেহনের লাইগা। না ভাবিমা, আমি সব জানতে চাই। কি লুকুচ্ছেন আপনারা আমার থেকে? আমার সব কিছু কেমন এলোমেলো লাগছে। আপনি কি কাজ করেন বলুন তো? সাজবোন, থাক না এসব, পরে এসব নিয়ে কথা বলা যাবে তো। না ভাবিমা, ও যখন জানতে চাইছে তখন আমার মনে হয় সবটা ওর জানা প্রয়োজন। আসলে সাজ। তারপর সাফাত সবকিছু খুলে বলল। কিভাবে খান সাহেবের সাথে পরিচয় তাও বলল। সবকিছু শুনে সাজ বলল, তো এটা লুকোনোর কি আছে? তাছাড়া আপনি তো কোনো খারাপ কাজ করছেন না। কিন্তু আমার জন্য খারাপ লাগছে। বড় বউ, অনেক কথা হয়েছে, এবার তোমরা ওরে তৈরি কইরা আনো, একটু পরেই সবাই দেখতে আইব। সাফাত বাপ, তোমার বউভাত কবে করবার চাও, আইজ নাকি 2 দিন পর? 2 দিন পর আম্মা, আজ আমাদের নিমন্ত্রণ আছে। ও বাড়িতে আশরাফের বউভাত আজ, আমরা একটু পর সেখানেই যাব সবাই। আঙ্কেল এসে পড়বে কিছু সময়ের মধ্যেই। বাবা আসবেন? হ্যাঁ। সাফাত ঘরে চলে গেল। সাজকেও ঘরে পাঠিয়ে দিলেন রিন্তি। সাজ ঘরে গিয়ে দেখলো সাফাত নেই। ওয়াশরুমের দরজা বন্ধ, তার মানে সেখানেই আছে। সাফাতের জন্য ড্রেস বের করে রাখলো সাজ, তারপর নিজের জন্য একটা শাড়ি বের করে নিল। সাফাত বের হওয়ার পরেই সাজ ঢুকে গেল। এই সময় সাফাতের একটা ফোন এলো। হ্যাঁ মেরাজ, বলো। ওদিকের কি খবর? স্যার, আপনার বাবাকে সামনের সপ্তাহে কোর্টে তোলা হবে। যতটুকু জানলাম হয়তো যাবজ্জীবন নয়তো কম জোরেও 20 বছরের জেল হতে পারে। বাকি দুজনকে ধরার কাজ চলছে। আপনি তো ছুটিতে আছেন, তাই স্যার বলল আপাতত আপনাকে ডিউটিতে না ফিরতে, খুব প্রয়োজন হলে স্যার আপনাকে ডেকে নেবেন। এটা তো হওয়ারই ছিল মিরাজ, আমি চাইলেও কিছু করতে পারবো না, আমার হাতে কিছুই নেই। স্যারকে বলবে আমি খুব তাড়াতাড়ি কাজে ফিরব। আপনি চিন্তা করবেন না স্যার, আমি এদিকটা দেখে নেব, আর প্রয়োজন হলে আপনাকে জানাবো। ঠিক আছে, রাখছি। বিয়ের সপ্তাহ কেটে গেছে, আজ পারভেজ সর্দারের রায় বেরোবে। বাকি 2 জনকেও পুলিশ ধরতে সক্ষম হয়েছে। এখানেও সাফাতের টিম অনেক সাহায্য করেছে। আজ একটু হলেও সাফাতের মনটা খারাপ। যতই হোক সে পিতা, খারাপ লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু সে যা অন্যায় করেছে তার জন্য এটা তার প্রাপ্য ছিল। পারভেজ সর্দারের 20 বছরের জেল সহ 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, বাকি দুজনেরও যাবজ্জীবন এবং জরিমানা ধার্য করা হয়েছে। কিন্তু এতেও পারভেজ সর্দারের কোনো হেলদোল নেই। কিছু মানুষ আছে যারা নিজেদের অন্যায় জেনেও নিজেকে মহৎ মনে করেন। তিনিও তাদের মধ্যে একজন। কোর্ট থেকে বাসায় ফিরে সাফাত সোজা নিজের রুমে গেল। রিন্তি সে সময় রান্নাঘরে ছিল, সাথে মারিহা বেগম। তাদের দেখে মনে হচ্ছে তারা খুব স্বাভাবিক। সাজ সাফাতকে দেখে শরবত নিয়ে গেল। সাফাত ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। বের হয়ে সাজকে দেখে পিছন থেকে জড়িয়ে নিল। সাজ কিছুই বলল না।
সাফাদের যখন মন খারাপ থাকে তখন সাজকে এভাবে জড়িয়ে থাকে, কোনো কথা বলে না। তাই সাজও কোনো কথা তুলেনি কোর্টের ব্যাপারে। সাফাদের মন ভালো হলে নিজেই সব বলবে। অনেকটা সময় পর সাফাত বলল, তোর সাথে আমার কিছু কথা আছে ভাবি মায়ের ব্যাপারে। কি কথা? আমি ভাবি মায়ের আবার বিয়ে দিতে চাই। তিনি সহজে রাজি হবেন না, এতে তোর সাহায্য লাগবে। আপনি ভেবে বলছেন তো? তাছাড়া ভাবি মায়েতে রাজি হবেন না জানি, কিন্তু রাজি করাতে হবে। আমার একটা বন্ধু আছে, ভাবিমাকেও খুব পছন্দ করে, আগে থেকেই চেনে। সবকিছু জেনেই ও বিয়ে করতে চায়। ভাবিমা ওকে চেনে, গ্রামে থাকতে অনেকবার ও গিয়েছে আমাদের বাড়িতে। ওর নাম সিফাত। বোন আছে একজন, বাবা মা আগেই মারা গেছে। বোনটা বেশি বড় নয়, সবে মাধ্যমিক দিয়েছে, একা একা থাকে। সিফাতও সব সময় বোনের কাছে থাকে না, কাজের জন্য অনেক জায়গায় যেতে হয়। তাছাড়া আমিও চাই ভাবিমা এবার একটু ভালো থাকুক। অনেক কষ্ট করেছে বেচারি। ভাবিমায়ের পরিবারও এতে রাজি, শুধু তিনি এখনো রাজি নন। আমি চাই তুই এই কাজটা করে দে। তুই প্লিজ ভাবিমাকে বোঝা না। আমি চেষ্টা করব, কিন্তু জানি না তিনি রাজি হবেন কিনা। চেষ্টা না রাজি করাতেই হবে যেভাবে হোক। দেখছি। অনেক বোঝানোর পরও রিন্তি বিয়ের জন্য রাজি হচ্ছিল না, কিন্তু সাজ ও হাল ছাড়ার পাত্রী নয়। শেষে ইমোশনালি রাজি করেছে। রিন্তি কিছুটা সাফাতের ওপর অভিমান করেছে। সে ভাবছে সাফাত তাকে ইচ্ছে করে সংসার থেকে সরিয়ে দিচ্ছে। ঠিক আছে ছোট ভাই, যখন এটাই চায় এতে আমি আর কি করব। তাকে আমি নিজের ভাই মনে করি, সে যদি এতে খুশি থাকে তাহলে আমার কিছু বলার নেই। কেন, আপনি কি খুশি হবেন না ভাবিমা? আমি জানি আপনি কি ভাবছেন। আমার মায়ের পরে আমি আপনাকে মা বলে ডেকেছি। আমিও চাই আপনি সুখী হন। আপনাকে এভাবে দেখতে আর ভালো লাগে না। তাছাড়া আপনার বয়সই বা কত? আমার থেকে 2 বছরের বড় আপনি, সিফাত আপনার বয়সেরই। আপনি কখনোই আমার কাছে বোঝা নন, কিন্তু আমি আপনাকে এভাবে শেষ হতে দিতে পারি না। আপনারও সুখে থাকার অধিকার আছে। আমাকে ভুল বুঝবেন না দয়া করে। ঠিক আছে আমি রাজি, তবে আমি চাই বিয়েটা সাদামাটা ভাবেই হোক, কোনো আয়োজন না করা হোক। শুনুন আম্মা, আমি কিন্তু যখন ইচ্ছে হবে তখনই এখানে চলে আসবো। আপনি আপনার ছেলে বা ছেলের বউ যেন কিছু না বলেন। কেউ কিছু কইব না মা। তোমার যখন ইচ্ছা হইব তুমি আইবা। ঠিক আছে, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। খুব সাদামাটা ভাবেই পরিবারের সদস্য মিলে সিফাত আর রিন্তির বিয়েটা দিয়ে দিল। সিফাতের বোনের নাম সৌমি। সে তো খুব খুশি। এতদিন একা থাকতে থাকতে সে নিজেও বিরক্ত। ভাইকে কতবার বিয়ের কথা বলেছে, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। সৌমি আগে থেকেই রিন্তির কথা জানত, তাই সেও এ নিয়ে আর দ্বিমত করেনি। অবশেষে রিন্তির বিদায় হলো। রিন্তি বাবা মা ছিলেন সেখানে, তারাও বিদায় নিয়ে চলে গেলেন। খান সাহেব এসেছিলেন, সেও চলে যাবেন। তাকে এগিয়ে দিতে সাফাত গেল সাথে। বাবা সাফাত, আশরাফ তো সুখবর দিয়েছে, এবার তোমাদের পালা। মানে? এর থেকে আর কিভাবে বলি বলতো? যতই হোক মেয়ে জামাই তুমি। আমাদের নাতি নাতনি চাই, বুঝলে? ভেবে দেখবো আঙ্কেল। এখনো আঙ্কেল ডেকে যাচ্ছ? মানছি আমি সাজে নিজের বাবা নই, তাই বলে কি বাবার ডাক শুনতে পাই না? সরি বাবা, ভুল হয়ে গেছে। এবার থেকে বাবাই বলবো। সাফাত বাড়িতে ফিরলো একটু রাগ করে। সাজ শাশুড়িকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। সাফাতের খাবার নিয়ে বসেছিল সাজ। এমন সময় ঘরের বেল বেজে উঠল। দরজার ওপারে সাফাত হাতে বকুল ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সাজ ওকে দেখেই সাথে সাথেই তা লুকিয়ে ফেলল। সাজ দেখতে পায়নি। এত রাত হলো যে। একটু কাজ ছিল। খেয়েছিস? না, ফ্রেশ হয়ে আসুন, একসাথে খাবো। সাফাত আর কথা বাড়ালো না, ফ্রেশ হতে চলে গেল। একটু পরে এসে খাবার টেবিলে বসলো। খাওয়া দাওয়া শেষ করে সাফাত ঘরে চলে গেল। সাজ গেল অনেক পরে সবকিছু গুছিয়ে রেখে। গিয়ে রুম অন্ধকার পেল।
প্রথম দিনের মতো আজও ঘরে মোমবাতি জ্বলছে। একটু অবাক হলো বই কি। তারপর বিছানায় একটা প্যাকেট দেখে এগিয়ে গেল সেদিকে। সাথে ছোট্ট একটা চিরকুট, তাতে লেখা শাড়িটা পরে বারান্দায় আয়। সাজ তাই করলো। বেশি সময় লাগলো না, গিয়ে দেখলো সাফাত দাঁড়িয়ে আছে। সাজ যেতেই তাকে পিছনে গিয়ে বকুলের মালাটা সাজের মাথায় যত্ন করে পরিয়ে দিল। তারপর কপালে চুমু খেলো। জানিস আমার শ্বশুর কি বলেছে? কি বলেছে? বলেছে তার নাতনির প্রয়োজন। আমিও ভেবে দেখলাম আমার মায়েরও বয়স হয়েছে, তারও একটা কথা বলার মানুষ দরকার। তাই শুভ কাজে দেরি করে কি লাভ, তাই না? যা, আমি ঘরে যাচ্ছি। তারপর তারা তাদের সুখে সংসার সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। ভালো থাকুক সকল সম্পর্কগুলো। সমাপ্ত।